প্রথম ভাগ হচ্ছে স্টার্টআপের চ্যালেঞ্জ কি। তো প্রথম চ্যালেঞ্জ হচ্ছে আমাদের ইকোসিস্টেমে ফাইন্যান্সিয়াল জায়গাটাতে আমরা রেডি না। আমাদের এখানে লোকাল কোনো ভেঞ্চার ফান্ড তৈরি হয় নাই, আমাদের এখানে ভেঞ্চার গ্রুপ নেই, আমাদের এখানে কোনো ইকুইটি ফান্ড নেই। বাংলাদেশে এমন কোনো ব্যুরোক্রেট নেই। বাংলাদেশের ব্যুরোক্রেটরা আমাদের দেশকে ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের জন্য তৈরি করার জন্য একেবারেই কি বলবো, তারা এটার বাধা। ই কমার্সে, শুধু ই কমার্সে, অন্য স্টার্টআপে না, বাট ই কমার্সের একটা ধারা হচ্ছে কোনো ইন্ডাস্ট্রিতে কোনো একটা পার্টিকুলার ভার্টিকেলে একটাই মাত্র ই কমার্স টিকবে। সো এন্টারপ্রেনারশিপে বা স্টার্টআপে বুঝতে হবে যে কোনটাতে আমি বাজিটা খেলবো। এআই ইজ অ্যাজ গুড অ্যাজ ইউর প্রম্পট। এআই ইজ নট গোয়িং টু রিপ্লেস মাই জব, রাদার ইট ইজ গোয়িং টু শার্পেন মাই আউটপুট। যত আপনি ক্যারিয়ারে বা ক্যারিয়ার ছাড়া জীবনও যত উপরে উঠবেন, তত আপনি একলা হয়ে যাবেন। কমিউনিকেশনটাকে আর্টিকুলেট করা দরকার। বাছবিচার করার প্রয়োজন নেই চাকরির ক্ষেত্রে। ডোন্ট লিভ দ্য জব আনলেস ইউ হ্যাভ আনাদার অ্যাপয়েন্টমেন্ট লেটার ইন ইয়োর হ্যান্ড। সুপ্রিয় দর্শকবৃন্দ, অন্যরকম কথা পডকাস্টের আজকের অতিথি বাংলাদেশের কর্পোরেট ও ই কমার্স জগতের এক অনন্য পথপ্রদর্শক জিশান কিংসুক হক। তিনি বাংলাদেশের প্রথম B2B ই কমার্স প্ল্যাটফর্ম সিন্দাবাদ.com-এর কো-ফাউন্ডার অ্যান্ড সিইও এবং ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের চিফ কমিউনিকেশন অফিসার। অন্টারপ্রেনারিয়াল মাইন্ডসেট, ইনোভেশন এবং লিডারশিপ কোয়ালিটি, এই তিনের সমন্বয়ে তিনি গড়ে তুলছেন এক অনুপ্রেরণামূলক পথচলা যা প্রতিনিয়তই বদলে দিচ্ছে বাংলাদেশের ব্যবসার ভবিষ্যৎ ও নতুন প্রজন্মের উদ্ভাবনী চিন্তাধারা। উল্লেখ্য যে দেশের বিভিন্ন এসএমই ও স্টার্টআপ অর্গানাইজেশন তার গাইডেন্স ও মেন্টরশিপের দ্বারা আজ হয়ে উঠেছে আরও পরিপক্ক ও আত্মনির্ভরশীল এবং পরিণত হয়েছে এক একটি সফল ব্র্যান্ডে। তাই চলুন জেনে আসি জিশান কিংসুক হকের উদ্যোক্তা জীবন, তার শিক্ষা, অভিজ্ঞতা ও দর্শন এবং বাংলাদেশের ডিজিটাল ট্রান্সফরমেশনের এক সত্যিকারের অন্যরকম গল্প। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। অন্যরকম কথার নতুন একটি পর্বে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের সাথে সম্মানিত অতিথি হিসাবে উপস্থিত আছেন জিশান কিংসুক হক ভাইয়া। ভাইয়া আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। ভাইয়া কেমন আছেন? থ্যাংক ইউ সো মাচ ফর হ্যাভিং মি অন দিস শো। আমি ভালো আছি, বেশ ভালো। আপনাকে পেয়ে আসলে ভাই আমরাও আনন্দিত। এবং ভাইয়া, ক্যামেরাটা অন করার আগে আমরা যে কথা বলছিলাম, খুব ভালো ইন্টারেস্টিং কিছু পয়েন্টস উঠে এসেছিল। জি, যে আপনি আপনার এই কাজকর্ম যেগুলো আমরা বাইরে থেকে দেখি, তার বাইরে হচ্ছে কি কি করেন। সো আমি একটু ছোট করে ওই পয়েন্টের দিকেও যাব। নিশ্চয়ই। তবে ভাই, আজকে আমরা শুরু করব আপনার শিক্ষা জীবন দিয়ে। সো এই বিষয়ে আপনার হচ্ছে এক্সপিরিয়েন্স কেমন, কি কি প্রাপ্তি অপ্রাপ্তি, কিংবা যদি হচ্ছে হতাশা কিংবা আনন্দেরও কোনো অনুভূতি থাকে, সেটাও আমাদের সাথে ভাই শেয়ার করতে পারেন। আমি খুব সৌভাগ্যবান শিক্ষার দিক থেকে। ছোটবেলার শিক্ষা হয়েছে, আমার শুরু হয়েছিল বাওয়া স্কুল চিটংয়ে, অল্প কিছুদিন পরে তারপর ঢাকায় 1 বছরের জন্য একটা স্কুলে পড়া, আনন্দ বিদ্যালয়, এবং সেখান থেকে তারপর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় স্কুল ও কলেজ। আমার বাবা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের 3য় রিক্রুটেড শিক্ষক, সিনিয়র শিক্ষক। তিনি তখন মাত্র মাস্টার্স শেষ করে এসেছেন। আমরা জাহাঙ্গীরনগরে গেলাম, থাকা শুরু করলাম। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়টা সবুজ, বড়, অসম্ভব সুন্দর জায়গা। আমরা সম্ভবত ক্লাস 2-3 থেকেই আমরা নিজেরা একলা সকালবেলা ইউনিভার্সিটির বাসে উঠতাম। বাস 2 নম্বর ক্যাম্পাস থেকে 1 নম্বর ক্যাম্পাস হয়ে আমাদেরকে স্কুলে নামিয়ে যেত, এবং আমরা একইভাবে ফেরত আসতাম, বা কখনো কখনো অর্ধেক পথ হেঁটে আসতাম। খুবই নিরাপদ একটা ক্যাম্পাস, খুবই ফ্রেন্ডলি একটা ক্যাম্পাস, সবাইকে চিনত। তো এই যে বিশালত্ব, আমার কাছে মনে হয় এই বিশালত্ব, আমাদের স্কুলের খোলা মাঠ, খোলা আকাশ, এই জিনিসগুলো আমার কাছে মনে হয় অনেক বেশি প্রয়োজন ছিল। দ্বিতীয় বড় চ্যাপ্টারটা হলো হচ্ছে ফৌজদারহাট ক্যাডেট কলেজ। ক্লাস 7-এ ফৌজদারহাট ক্যাডেট কলেজে দুম করে পরীক্ষা দিলাম, দুম করেই হয়ে গেল। ফৌজদারহাট ক্যাডেট কলেজ হচ্ছে, আমি তো পক্ষপাতিত্ব নিয়ে বলি যে দেশের শ্রেষ্ঠ বিদ্যাপীঠ। প্রায় 350 একর জমি, পেছনে পাহাড়, সামনে সমুদ্র দেখা যায় দোতলার আমাদের রুম থেকে। ক্যাডেট কলেজ আমাকে 6 বছরে আমাকে সবচেয়ে সোনার সময় দিয়েছে। আমি সেখানে এমন কিছু ফ্রেন্ড পেয়েছি যারা পরিবারের সমান, কিংবা কোনো ক্ষেত্রে তার চেয়ে বেশি শক্তি হয়ে দাঁড়িয়েছে। সেখানে শিক্ষা পেয়েছি। আমি আজকে যা হয়েছি সেটা ক্যাডেট কলেজের জন্য হয়েছে। এর পরের জায়গাটাও দুম করে হয়ে গেছে। হঠাৎ করে একদিন আম্মু বললো যে এখানে কি পরীক্ষা দেবা? বললাম হ্যাঁ, দিলে কি হয়? আব্বুকে গিয়ে জিজ্ঞেস করলাম। আব্বু বললো BBA পড়লে অফিসে বসে এসিতে বসে বসে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া যায়। দুষ্টামি করে বললেন।
তো আমি দুম করে পরীক্ষা দিলাম, হয়ে গেল, আইবিএতে ভর্তি হলাম। আইবিএ বিবিএ সেকেন্ড ব্যাচ। আইবিএতে যারা গিয়েছেন তারা দেখবেন এত বড় বড় সিঁড়ি, এত চওড়া করিডোর, অগেইন বিগনেস, বিশাল জিনিস। তো যদি এডগার রাইস বারোজের যদি আপনারা টারজান উপন্যাসটা পড়ে থাকেন, সেখানে একাধিক জায়গায় দেখবেন তিনি বলেছেন টারজানের মন কেন এত উদার হলো। তার কারণ হচ্ছে টারজান সবসময় অবারিত সবুজ এবং অবারিত দিগন্তে বড় হয়েছে। তো যখন একটা শিশু বা কিশোর যখন অবারিত একটা পরিবেশে বড় হয়, তখন কিন্তু তার দেখার চোখ খুলে যায়, তার মনের চোখ খুলে যায় এবং সে তখন অনেক বেশি গ্রহণ করতে থাকে। আমি মনে করি আমি সেদিক থেকে অনেক সৌভাগ্যবান। আমি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়টা পেয়েছি, আমি ফজলার কেয়ার কলেজ পেয়েছি এবং তারপরে আইবিএ পেয়েছি। 3টা জায়গাতেই আমার ক্রিয়েটিভিটিকে চ্যালেঞ্জ করা হয়েছে, আমাকে নতুন নতুন জিনিস শেখানো হয়েছে এবং সবচেয়ে বেশি যেটা শেখানো হয়েছে সেটা হচ্ছে পড়ালেখা ঠিক আছে করো, কিন্তু পড়ালেখার বাইরের আরও অনেক কিছু আছে যেটা করতে হবে এবং সেটা না করলে আসলে শুধু পড়ালেখা করলে হবে না। তো শিক্ষা জীবনে আমার কাছে মনে হয় যে এই বিষয়টা আমাদেরকে অনেক শক্ত করেছে, অনেক দৃঢ় করেছে, আমাদেরকে একটা আলাদা মাত্রা দিয়েছে, আমাদের ওপর একটা আলাদা লেয়ার হয়েছে যে কেবলমাত্র হাতে কলমে শিক্ষা নিয়েছি এবং পরীক্ষার খাতায় লিখেছি তাই নয়, হাতের লেখা সুন্দর হয়েছে এটাও যেমন সত্যি, আবার অ্যাট দ্য সেম টাইম জীবনের মূল্যবোধগুলো ঠিক হয়েছে, এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস হয়েছে। না, অসাধারণ ভাইয়া। আই ডোন্ট নো ওয়েদার ইটস এ কোইন্সিডেন্স অর নট, আমি আজকে কেন জানি হচ্ছে টারজানের যে অনুবাদটা, যেটা হচ্ছে সেবা প্রকাশনী থেকে রকিব হাসান করেছিলেন, ওইটা আজকে অর্ডার করলাম। রকিব হাসান কিছুদিন আগে মারা গেছেন, মানে বেশ দুঃখজনক একটা ব্যাপার। ছোটবেলায় তো অনেক 3 গোয়েন্দা পড়তাম, সো ওনার এই অনুবাদটা ছিল এটা আমি জানতাম না, আমি এইমাত্রই জানতে পারলাম। আচ্ছা, সোশ্যাল মিডিয়াতে আমি দেখলাম যে এই অনুবাদটা নাকি অনেক ভালো, সো সেই আগ্রহ থেকে হচ্ছে অর্ডার করা। সো আপনি মনে করিয়ে দিলেন জিনিসটার কথা, ইনশাল্লাহ আমি এটা পড়বো অবশ্যই। দেন আসি ভাইয়া যে পড়াশোনার পালা তো হচ্ছে শেষ করলেন, দেন এন্টারপ্রেনারশিপের জার্নিটা আসলে কবে থেকে কিভাবে শুরু করলেন, বা এই জিনিসটাকে আসলে আপনি কিভাবে দেখেন? এটা কি হচ্ছে একটা চয়েস, নাকি এটা একটা মাইন্ডসেট, নাকি কি? আমার জন্য এন্টারপ্রেনারশিপ দুম করেই চলে আসে, আমার জীবনের সব কিছুই দুম করে। আমি ওভাবে চিন্তা করার মতো মানুষ নই যে অনেক দূরে কি হচ্ছে প্ল্যান ট্যান করে এগোবো। আমার থিওরি হচ্ছে সামনে যে পুলসেরাত, এটা আগে পার হই, এটা পার হওয়ার পরেরটা পরে দেখা যাবে, এরকম করে করে এগিয়েছি। সো অ্যাজ আই সেড যে প্রথম যখন আইবিএতে পরীক্ষা দিয়েছি সেটাও যেমন হঠাৎ করে পরীক্ষা দিয়েছি, ফজলার কেয়ার কলেজের পরীক্ষাও হঠাৎ করে দেয়া, একইভাবে জীবনের প্রথম চাকরিও হঠাৎ করে, সেটা ছিল বিজ্ঞাপনী সংস্থায়। ইউনিট্রেন থেকে শুরু করি বিজ্ঞাপন, কিন্তু ইউনিট্রেন আমাকে যা দিয়েছে ওই 3 বছরের ভেতর, সেজন্যই আমার পরবর্তী চাকরিগুলো হয়েছে। যেমন ফর এক্সাম্পল আমি হোলসিমে মুভ করেছি, হোলসিম থেকে আমি বাংলাদেশে ফেরত এসে এমজিএইচ গ্রুপে মুভ করেছি, এমজিএইচ গ্রুপ থেকে আমি লেটস সে ওয়ারিড টেলিকম লঞ্চ করেছি, এটসেট্রা এটসেট্রা। এই সবগুলোই কিন্তু সবাই আমাকে চিনতেন বিকজ অফ মাই ইউনিট্রেন কাজকর্ম। সো ইউনিট্রেন্ডে নতুন নতুন কাজ করেছি, নতুন নতুন কাজ করতে গিয়ে গতানুগতিক ক্যাম্পেইন না বানিয়ে সবসময় ব্যবসার ভেতরে ঢোকার চেষ্টা করেছি। ধরুন ম্যাগি নুডলস আমাদের কাছে পরীক্ষামূলকভাবে এসছে যে তিনি নুডলস লঞ্চ করবেন। আমি বললাম আপনার তো টার্গেট কাস্টমারই ভুল। বলে কীরকম? আমি বললাম আপনার টার্গেট কাস্টমার হচ্ছে, আপনি বলছেন ইয়াং গৃহিণী যার সম্ভবত 6 থেকে 10 বছরের একটি বাচ্চা আছে, বাট আপনার তো আসল টার্গেট কনজিউমার হচ্ছে গিয়ে ওই 6 থেকে 10 বছরের বাচ্চাটা। কারণ আমি ওইটা করার সময় আমি গিয়ে তিতাস কনফেকশনারিতে বসেছিলাম, তিতাস জেনারেল স্টোরে, কিংবা আমি মুদির দোকানে গিয়ে বসেছিলাম, এবং আমি দেখেছি ডিসিশনটা আসে আসলে স্কুল ফেরত বাচ্চাটার কাছ থেকে। মা কেবলমাত্র স্কুল ফেরত বাচ্চাটাকে শান্ত করার জন্য তখন ফুজি নুডলস কিনে দিতেন, সেই সময়ের কথা বলছি। সো আমি এটা বললাম, সো আমি প্রত্যেকটারই ভেতরে ঢোকার চেষ্টা করতাম, ব্যবসাটা বোঝার চেষ্টা করতাম। এরপরে যেখানে যেখানে গিয়েছি, ধরুন কথার কথা হোলসিম সিমেন্টকে আমরা বড় করেছি, কিন্তু সেখানে কিন্তু হোলসিম সিমেন্ট বাংলাদেশের সিমেন্ট জগতে প্রথম রিটেলার অ্যান্ড ডিস্ট্রিবিউটর সিস্টেমটা তৈরি করে। বাংলাদেশের সিমেন্ট জগতে আগে ডিস্ট্রিবিউশন সিস্টেমটা ছিল না। সো এখানে ডিলার কে হবে, তাকে কত টাকা দিয়ে সে ডিলার হবে, তার ডিস্ট্রিবিউটর কে হবে, সে কত টাকা দিয়ে কীভাবে হবে, রিটেলার কে হবে, তার কত টাকা দিয়ে কীভাবে, তাদের রিপোর্টিং স্ট্রাকচার, কেপিআই এটসেট্রা এটসেট্রা সব কিছু আমরা তৈরি করছি। আপনি শুনলে অবাক হবেন যে আজকে হোলসিমের একটা ইন্টারন্যাশনাল কম্পিটিশন চলে, লাফার্জ হোলসিম ফাউন্ডেশন অ্যাওয়ার্ড ফর সাস্টেইনেবল কনস্ট্রাকশন, কিন্তু আসলে অ্যানুয়াল বেসিসে একটা অ্যাওয়ার্ড দেওয়ার প্রোগ্রাম ছিল আমার MBA-এর ইন্টার্নশিপ রিপোর্ট ফর হোলসিম। সো সবসময় নতুন কিছু করার চেষ্টা করেছি।
তারপরে আমরা আসলাম ধরুন এমজিএইচ গ্রুপে। এমজিএইচ গ্রুপ থেকে রেডিও 40 যেমন তৈরি করেছি, আরেকদিকে তেমনি মংলা পোর্টকে উজ্জীবিত করার জন্য সেখানে আলাদা একটা অফিস বসিয়ে সেখানে কীভাবে ফিডার ভেসেল সপ্তাহে 2 দিন বা 3 দিন ওদিক দিয়ে নেওয়া যায়, নিলে কীভাবে মংলা পোর্টের লো কস্ট মংলা পোর্টকে ব্যবহার করতে পারি, আবার অ্যাট দ্য সেম টাইম আন্ডার ইউটিলাইজ একটা ক্যাপাসিটিকে কীভাবে ইউটিলাইজ করতে পারি। সো সব ধরনের কাজ করতে হয়েছে। আমি যখন আমরা ওয়ারির থেকে টেলিকম লঞ্চ করলাম, লঞ্চ করার পরে দেখলাম সেখানেও অ্যাগেইন কীভাবে জিনিসটাকে ঠিক করা যায়, আবিষ্কার করলাম যে টক টাইম দিয়ে আসলে ব্যবসাটা হবে না, ভ্যালু অ্যাডেড সার্ভিস দিয়ে হবে। আপনাদের মনে আছে কিনা তখন মমতাজ আপা কিংবা সুমন পাটোয়ারি কিংবা সুমন ভাই যিনি গান গায় অর্থহীনের সুমন ইত্যাদি, কিংবা ফুয়াদদেরকে নিয়ে ভ্যালু অ্যাডেড সার্ভিসের জন্য আলাদা ক্যাম্পেইন নামানো হলো। তখন সবার নজর গেল আচ্ছা এখান থেকে তো রেভিনিউ হতে পারে। তো সবসময়ই চেষ্টা করেছি নতুন কিছু করতে। 2013-14 সালে এসে পরপর 2টা, তখন ব্র্যাক ব্যাংকে, ততদিনে আমরা সেখান থেকে বিকাশ লঞ্চ করেছি। 2013-14 সালে আমরা লিডারশিপের 2টা ট্রেনিং করি, দুটোই বিদেশিদের হাতে তৈরি করা ছিল। দুটো ট্রেনিং আমার চোখ খুলে দেয়। একটা এনএলপি ট্রেনিং ছিল, আরেকটা ছিল লিডারশিপ ট্রেনিং। এনএলপি হচ্ছে নিউরো লিঙ্গুইস্টিক্স প্রোগ্রামিং, যেখানে আসলে আপনার একদম কোরে গিয়ে হিট করে যে আপনার সত্যিকার জায়গাটা কোথায়। একইভাবে আরেকটা লিডারশিপ ট্রেনিং ছিল, সেখানেও একই বিষয়। লিডারশিপ ট্রেনিংটা আজও মনে আছে যে আমি ব্র্যাকসিডিএমেতে এটা করার পরে ট্রেনার যিনি ছিলেন শি ওয়াজ আ ডাচ ট্রেনার। সো তিনি এসে নেদারল্যান্ডের এক মহিলা আমাকে বুঝিয়ে বললেন যে আসলে তোমার ভিতরে একটা এন্টারপ্রেনিউর কি আছে। আমি বললাম কীরকম, তখন এইভাবে করে বললেন। এবং শুধু তিনি না, তারা 3জন ছিলেন ট্রেনার এবং 3জনই কম বেশি একই কথা বললেন। এবং তখন আমার মনে হলো যে 40 বছরের কাছাকাছি পৌঁছে যাচ্ছি, তাহলে 40 বছর আগে আমি একটু ট্রাই করে দেখি এন্টারপ্রেনিউরশিপ, এবং যদি এটা হয় তাহলে তো হয়েই গেল। বিভিন্ন কারণ মিলিয়ে তখন ব্যাংকিংয়ে থাকাটাও জটিল হয়ে যাচ্ছিল, এবং আনফর্চুনেটলি তখন আমার কাছে মনে হয় যে তখন যে ধাক্কাটা খেয়েছি, যে ব্যাংকের বাইরে আসার যে ধাক্কাটা, সেইটা আসলে সাপে বর হয়েছে। তখন মনে হলো যে ঠিক আছে, তাহলে আমরা এন্টারপ্রেনিউরশিপে কেন না যাই। সেই সময়ে পরিচিতর ভেতর থেকে একজন এগিয়ে আসলেন, অনন্ত গ্রুপ সহায়তা দিলেন, এবং সেখান থেকে আমরা সিন্দাবাদ.com তৈরি করলাম। অ্যাগেইন একটা আনচার্টার্ড টেরিটরি, ই কমার্স। আপনি লক্ষ্য করবেন সবসময় আমি গেম চেঞ্জিং ইন্ডাস্ট্রিতে কাজ করেছি। সো এমএফএস বলেন, এসএমই বলেন, মোবাইল ফোন বলেন, এই সবসময় গেম চেঞ্জিংয়ের কাজ করা যায়, এফএম চ্যানেল। সো বিভিন্নভাবে গেম চেঞ্জিংয়ের কাজ করেছি। সো আমার মনে হচ্ছিল নেক্সট গেম চেঞ্জার কী হবে। একটা ছিল, 3টা ভেবেছিলাম, তার ভিতরে একটা ছিল হচ্ছে ই কমার্স। তখন ভাবলাম ই কমার্স দিয়ে নামা যায় কিনা, অ্যান্ড দ্যাটস ওয়্যার আই ট্রাইড মাই এন্টারপ্রেনিউরশিপ। ওয়ার্স্ট কেস সিনারিও কি, যদি লাক ফেভার না করতো তাহলে চাকরিতে ফেরত যেতে পারতাম বা কিছু একটাতে যেতে পারতাম। আলহামদুলিল্লাহ লাক ফেভার করেছে, চড়াই উতরাই পার হয়ে সিন্দাবাদকে বড় করতে পেরেছি। এর ভেতরে কিকসাও লঞ্চ করেছিলাম, করে উই বার্নড আওয়ার ফিঙ্গার্স, তারপর কিকসা বন্ধ করে বেরিয়ে এসছি, লার্ন দ্য লেসন্স। অ্যান্ড এই হচ্ছে আমার এন্টারপ্রেনিউরশিপের জার্নি। কোনো কিছু চিন্তা করে করা হয়নি, পরিস্থিতি, সুযোগ, ওই সময়ের সিচুয়েশন, তখন কি মনে হয়েছে, ইমিডিয়েট পুলসেরাত কোনটা, সেটা পার হওয়ার কীভাবে যেতে পারি, অ্যান্ড মোস্ট ইম্পর্ট্যান্টলি নিজের ভিতরের সুপ্ত যে সম্ভাবনাটা আছে এটাকে কি কাজে লাগাতে পারি কিনা। সব কিছুর চেয়ে বড় যে জায়গাটা সবসময় ছিল যে এমন কিছু একটা করব যেটাতে একটা পজিটিভ ডিফারেন্স তৈরি হবে। সো আপনি লক্ষ্য করে দেখুন, রেডিও 40 একটা পজিটিভ ডিফারেন্স তৈরি করেছিল, যে নিউজ ছাড়া যে একটা চ্যানেল চলতে পারে শুধু গান আর হাসি ঠাট্টা দিয়ে, সেটা প্রমাণ করেছে। ভ্যালু অ্যাডেড সার্ভিস দিয়ে যে একটা 6th এন্ট্রান্ট মোবাইল ফোন কোম্পানি বড় হতে পারে, শুধু এসএমইর উপর চিন্তা করে যে একটা ব্যাংক বড় হতে পারে, যে মূর্খ মানুষকে আমরা মূর্খ বলে একটু কনডেসেন্ডিং ওয়েতে আমরা শহরের লোকরা দেখি, সেই লোকদের ভিতর সেই বটম অফ দ্য পিরামিডকে টাকা পয়সার লেনদেন শহরের মানুষের চেয়ে কীভাবে তারা স্বচ্ছন্দে সাধারণ একটা বোতাম ফোনে করে ফেলতে পারে সেটা শিখাতে পারা, এসবগুলিই কিন্তু হচ্ছে গিয়ে ইম্প্যাক্ট তৈরি করা, একটা ডিফারেন্স তৈরি করা। সো সিন্দাবাদে এসে আমরা মুদির দোকানদারকে একটা মোবাইল ফোন দিয়ে বলছি যে আপনি দোকানদার, আপনি আড়তদারের কাছ থেকে যে দামে মাল কিনেন কিংবা ডিস্ট্রিবিউটরের কাছ থেকে যে দামে মাল কিনেন, আপনি তার চেয়ে কম দামে টাকা পাবেন, আড়তদারের চেয়ে কমে পাবেন। মোর ইম্পর্টেন্টলি তারা তো আপনাকে বিভিন্ন সময় টাকা পয়সার লেনদেন আপনারা পছন্দ করে না, আপনার সাথে রাজনৈতিক বিরোধ, আপনাকে টাকা দেয়, ঝামেলা করে। আমার এখানে এসব কিছু নাই, আপনি অর্ডার দেবেন, কালকে আমি মাল পৌঁছাই দেবো। পরের দিন যখন মাল পৌঁছাই দিয়েছে আমার সামনে, আমার একাধিক জায়গায় হয়েছে, আমি সবসময় নতুন ক্যাটাগরি লঞ্চ করলে আমি সামনে দাঁড়ায় থাকতাম, কোনো একটা অর্ডার ডেলিভারি হচ্ছে, এবং যখন ডেলিভারি হতো মানে দোকানদারের মুখের আশ্চর্য যে ভাবটা, তার যে চিহ্নটা,
ওয়াও এটা তো ভাবিনি, এটা চলে আসলো, আচ্ছা সত্যি চলে আসলো, তাও এত কম টাকা দামে তো চলে আসছে। ওইটা একটা দেখার মতো, ওই ডিফারেন্সগুলি তৈরি করার একটা তাড়না থেকে হয়তো এন্টারপ্রেনারশিপটা আমাকে কাজ করেছে আর কি। অনেক সুন্দর একটা জার্নি বললেন ভাইয়া। সো ওদিক থেকে চিন্তা করছিলাম যে মাশাআল্লাহ আপনি ভাইয়া অনেক লাকি, মানে অনেক ব্লেসড। সো রেডিও ফুর্তির কথা যে বলছিলেন, তখন আমি বোধহয় হচ্ছে তখন কলেজে পড়ি। সো তখন দেখতাম যে রেডিও ফুর্তি অনেক পপুলার, সো আশেপাশে অনেকে শুনতো এবং কিছু শো ছিল যে বিশেষ করে খুব ফানি বেশ কিছু শো ছিল যেগুলো অনেক পপুলার ছিল। অনিক খান কিংবা হচ্ছে শারিয়া শরীফ এরকম কিছু শো করতেন। তারপর হচ্ছে আরও অনেক খুব ইন্টারাকশন হতো, দেখতাম মানুষজন হচ্ছে SMS করতো প্রচুর। সো ওইটার কথা মনে পড়লো। বিকাশের কথা যেটা বললেন, যে বিকাশে যে জিনিসটা হচ্ছে খেয়াল করতাম তখন, সেটা হচ্ছে যে অন্য যে কোনো কিছুতে কেউ নতুন কোনো ক্যাম্পেইন লঞ্চ করলে খুব বড় বড় সেলিব্রিটি দিয়ে হচ্ছে এন্ডোর্স করায় কিংবা ওই ধরনের কিছু ক্যাম্পেইন লঞ্চ করে। বাট এইটা আমার কাছে হচ্ছে খুব তখন আনইউজুয়াল লাগতো যে একদম যারা হচ্ছে এন্ড ইউজার, সো তাদেরকে ওখানে খুব বেশি করে হচ্ছে হাইলাইট করা হতো। সো এটা বাই চয়েস ছিল আসলে, যে মানুষ এটাকে কাছের ফিল করে যাতে। আইডিয়াটাই ছিল আসলে প্রথমত আপনাকে বুঝে নিতে হবে সত্যটা কি। সত্যটা হচ্ছে শহুরের মানুষ যারা পলিসি নির্ধারণ করছে এবং যারা সোশ্যাল মিডিয়া ফাটিয়ে ফেলছে এটা উচিত ওটা উচিত ইত্যাদি বলে, তাদের চেয়ে বড় নিয়ামক হচ্ছে যে মানুষগুলো আসলে সামনে আসছে না, যাদেরকে শহুরের মানুষ অপেক্ষাকৃত, বললাম তো অপেক্ষাকৃত রিজার্ভেশন নিয়েই একটু দেখে, কিন্তু সেই মানুষগুলো কিন্তু আসল চালিকা শক্তি। সেই মানুষগুলোর কাছে তো টাকাটা পৌঁছানো দরকার। সেই মানুষগুলো ওই সময়ে 1000-200 টাকা দিয়ে টাকা নিত, কেমনে নিত? কন্টিনেন্টাল কুরিয়ার বা XYZ কুরিয়ারের মাধ্যমে, তো তাই না? তো সেই জায়গাটা থেকে তারা তো কি বলবো, তাদেরকে এনেবল করাটা ছিল বেশি প্রয়োজন। লক্ষ্য করে দেখবেন প্রথম 3 বছর শহরের দিকে একটা মাত্র বিজ্ঞাপন গিয়েছে শহরের দিকে, যেখানে দেখানো হচ্ছে আগরার মতো একটা সফিস্টিকেট সুপার স্টোরে একজন ভদ্রমহিলা ঢুকছেন এবং শেষ পর্যন্ত উনি ওটাতে পে করছেন। কিন্তু 2-3 বছর পরে এসে কিন্তু আস্তে আস্তে আসলো যে আপনি লক্ষ্য করবেন বিজ্ঞাপন গিয়েছে যে ট্রেনে করে একটি ছেলে যাচ্ছে এবং সে বলছে টাকা পাঠাতে পারবে না, এখন কোথায় পাঠাবে? সে তো ট্রেনে উঠে বসেছে। উল্টা দিকে একজন গৃহিণী তাকে বলছেন, এই ছেলে তোমাকে দেখে তো পড়ালেখা করা বলে মনে হয়, তুমি জানো না যে তুমি এটার মাধ্যমে দিতে পারো, বলে তারপর শিখিয়ে দিচ্ছেন এবং তারপর ছেলেটি তার বাবাকে টাকাটা পাঠাতে পারছে। সো আসলেই শহর পরে পিক করেছে, গ্রাম আগে পিক করেছে, কিন্তু গ্রাম কিন্তু অনেক বড়। আপনাকে মাথায় রাখতে হবে, আমরা যতই বলি রিক্সাওয়ালা অশিক্ষিত, আপনি রিক্সাওয়ালা ইংরেজি বলতে পারে না, কিন্তু তাকে গিয়ে আপনি জিজ্ঞেস করুন তোমার ফোন নাম্বার কত, সে কিন্তু 01711 বলে কিছু একটা নাম্বার বলে, সে ওইটুকু ডিজিট বোঝে এবং সে জানে যে এটা কিভাবে অ্যাডাপ্ট করতে হয়। আমি সবসময় বলে এসেছি, বাংলাদেশ ইজ এ ভেরি টেক অ্যাডাপটিভ নেশন। এই নেশনে হয়তো অক্ষর জ্ঞান কম, কিন্তু উই আর ভেরি অ্যাডাপটিভ টু নিউ টেকনোলজি। এবং আমাদের আর একটা অসাধারণ জিনিস হচ্ছে আমরা নতুন জিনিসটাকে একটু ট্রাই করে দেখতে চাই। সো আপনি বাংলাদেশের সাধারণ শেলফেও নতুন পণ্য তুলেন, এটা লোকজন একটু ট্রাই করে দেখবে। ঠিক একইভাবে নতুন একটা টেক দেন, গুতায় গুতায় কিছু না কিছুভাবে তারা বের করে ফেলবে এটা কীভাবে চলে। সো এই জিনিসটা একটা বড় জিনিস। তো আমি সবসময় বলি যে বাংলাদেশ ইজ এ টেক অ্যাডাপটিভ নেশন। এখানে টেকনোলজি দিয়ে যে কোনো ব্যবসা স্কেল আপ করা অন্য অনেক দেশের তুলনায় সহজ। এবং আমাদের দেশের ডেমোগ্রাফিক কিংবা অক্ষরজ্ঞান সম্পন্ন লোক কত, এগুলো চিন্তা করে টেকনোলজি দিয়ে বড় করা যাবে না, এই মিথটা বাংলাদেশে কমপক্ষে 3-4টা কোম্পানি আছে যারা এটা প্রমাণ করে দিয়েছে যে ইটস এ মিথ, ইনক্লুডিং বিকাশ, ইনক্লুডিং পাঠাও, ইনক্লুডিং মেনি আদার কোম্পানিজ, এটা প্রমাণ করে দিয়েছে। ভাইয়া আরেকটা প্রশ্ন করতে চাচ্ছিলাম, এটা হচ্ছে আপনার কথা থেকে মাথায় আসলো, সেটা হচ্ছে কিকশার কথা যেটা বলছিলেন যে স্টার্ট করলাম আবার হচ্ছে দরকার পড়লো দেখে বন্ধ করে দিলাম। সো বাংলাদেশের হচ্ছে যে স্টার্ট আপ ইকোসিস্টেম, সো এইখানে হচ্ছে আপনার লার্নিং কি ভাইয়া, যে যারা স্টার্ট আপ ফাউন্ডার তাদের আসলে হচ্ছে এই জায়গাগুলোর মধ্যে, যদি এটা অনেক ভাস্ট কোশ্চেন হয়ে যায়, আমি জাস্ট ছোট্ট একটা পয়েন্ট ধরে জিজ্ঞেস করছি যে এই জিনিসগুলো কীভাবে হ্যান্ডেল করা উচিত। যেমন একটা খুব ক্রুশাল পয়েন্ট হয়ে দাঁড়ায় যে কার কাছ থেকে টাকা নিব, কার কাছ থেকে নিব না। যদি তার হচ্ছে ভেঞ্চারটা ওরকম হয়, ইন্টারেস্টিং হয়, তখন দেখা যায় অনেকে হচ্ছে টাকা দিতে রাজি হয়। সো এটা একটা। আর হোয়েন টু স্টপ, আমি আসলে কখন এক্সপ্যান্ড করব, কখন আসলে আমাকে গুটায় নিতে হবে, এই 2টা পয়েন্ট ভাই আপনার মতো করে যদি বলেন। আমি প্রশ্নটাকে 3টা ভাগে ভাগ করে ফেলি, আপনি ইচ্ছে করলে 3 ভাগেই দেখতে পারেন। প্রথম ভাগ হচ্ছে স্টার্ট আপের চ্যালেঞ্জ কি। প্রথম চ্যালেঞ্জ হচ্ছে আমাদের ইকোসিস্টেমে ফাইন্যান্সিয়াল জায়গাটাতে আমরা রেডি না।
ইকোসিস্টেম ফাইন্যান্সিয়ালি রেডি না বলতে কি রেডি না? ফর এক্সাম্পল ব্যাংক রেডি না আপনাকে ফাইন্যান্স করতে, সে কোলাটারাল ছাড়া লোন কীভাবে দিতে হয় জিনিসটাই বোঝে না। সে ইভেন ইকুইটি ফাইন্যান্স কীভাবে করতে পারে, বাংলাদেশের 60টা ব্যাংকের ভিতর আমার ধারণা 59টা ব্যাংকই ঠিকমতো বোঝে না, করতেও চায় না, বোঝে না। সো ফিনান্সিয়াল ইকোসিস্টেম, আমাদের এখানে লোকাল কোনো ভেঞ্চার ফান্ড তৈরি হয় নাই, আমাদের এখানে ভেঞ্চার গ্রুপ নেই, আমাদের এখানে কোনো ইকুইটি ফান্ড নেই। সো আমাদের লোকাল ইকোসিস্টেমে ফাইন্যান্সিয়াল সাপোর্ট দেওয়ার কোনো ফ্রেমওয়ার্ক তৈরি হয়নি, এটা একটা লিমিটেশন। সেকেন্ড লিমিটেশন হচ্ছে ট্যালেন্ট। সো ট্যালেন্টের বিষয়টা আপনিও অ্যাজ এ সিইও, আমিও অ্যাজ এ সিইও, আমরা সবাই বুঝি যে আমরা সবাই চাকরি নিয়ে বসে আছি, চাকরি দিতে পারি না লোকজনকে। আর লোকজন বলে আমরা তো চাকরির জন্য বসে আছি কিন্তু আমরা চাকরি পাই না। আমরা এই বিষয়টা নিয়ে পরে আলাপ করব। কিন্তু আসলে টেকনোলজি মানে ফেসবুক চালানোর অর্থ যে টেকনোলজি বোঝা নয়, এই জিনিসটা বুঝতে বুঝতে ওই ছেলেটার পেছনে অলরেডি অনেকটা সময় চলে যায়। আমি ইনস্টাগ্রামে খুবই দ্রুত রিল তৈরি করতে পারি, তাই বলে আমি ইনস্টাগ্রামে আমার মার্কেটিংটা বুঝবো, এটা বোঝাটা কষ্টকর। সো এটা হয়েছে না, ট্যালেন্ট নেই আমাদের। 3 নম্বর, এবং ট্যালেন্টের একটা মজার জিনিস হচ্ছে আমাদের, এটা নিয়ে পরে হয়তো আলাপ করবো, যে অ্যানালিটিক্যাল এবিলিটি, প্রেজেন্টেশন, এগুলোও তো নেই। আর 3 নম্বর ইস্যু হচ্ছে পলিসি কনসিস্টেন্সি। সো আমি আপনাকে লিখে দিতে পারি এবং এটা অন রেকর্ড যাচ্ছে, এটা রেকর্ডে যাক, বাংলাদেশে এমন কোনো ব্যুরোক্র্যাট নেই। বাংলাদেশের ব্যুরোক্র্যাটরা আমাদের দেশকে 4th ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের জন্য তৈরি করার জন্য একেবারেই কি বলবো, তারা এটার বাধা। আমাদের ব্যুরোক্রেসি এটার বাধা। আমি আপনাকে ছোট্ট একটা উদাহরণ দিই। এনবিআর ট্যাক্স আরোপ করে রেখেছে ই কমার্সের উপর, রাইট? ই কমার্সের উপর ট্যাক্স আরোপ করেছে 2018 সালে। ট্যাক্সটা বলেছে হচ্ছে যে ট্রানজাকশন প্রাইসিংয়ে, অর্থাৎ যতটুকু লাভ হবে ততটুকু লাভের 5% ট্যাক্স ধরবে। কতটুকু লাভ করে ই কমার্স আপনিও জানেন, আমিও জানি, কম বেশি 7-8%, ধরলাম বাড়িয়ে 10%, এর বেশি তো লাভ করে না, কারণ অনলাইনে সবাই প্রাইস দেখে। 10% লাভ করে, 10%-এর 5% মানে আপনি কত টাকা পাচ্ছেন? 50 পয়সা। 50 পয়সা পাচ্ছেন। এখন আপনি 50 পয়সা ট্যাক্স নিতে চাচ্ছেন ফ্রম অ্যান ই কমার্স মার্কেট অফ কত টাকা? 2018 সালে ই কমার্স মার্কেট কত টাকা ছিল? আপনার আমার ধারণা কত? আপনি বলেন। 30,000 ডেলিভারি, বড় জোর 2018 সালে। আজকে না হয় এসে হয়তো 1.5-2 লাখ ডেলিভারি হয়েছে। 30,000 ডেলিভারির মার্কেট, 30,000 ডেলিভারির অ্যাভারেজ টিকিট সাইজ কত ছিল? 500 টাকা অন অ্যান অ্যাভারেজ। সো 500 ইন্টু 30,000 হলে কত হয় আপনার? 1.5 কোটির মতো। 1.5 কোটি টাকা। সারা মাসে কত টাকা? 45 কোটি টাকা। 45 কোটি টাকার 0.5%, আপনি 50 পয়সা নিচ্ছেন। 45 কোটি টাকার 50% নিচ্ছেন, তো কত টাকা? রাউন্ড ফিগার করে ধরেন 50 কোটি টাকাই হলো। 50 কোটি টাকার 0.5% নিচ্ছেন, কত টাকা নিচ্ছেন আপনি? অনেক কম, 5 লাখ টাকা। হ্যাঁ, হিসাবটা তো আমরা বুঝতেছি। সো সারা বছরে আমি 5-12 লক্ষ টাকার জন্যে একটা ইন্ডাস্ট্রিকে ধসাই দিলাম, কমপ্লিকেট করে ফেললাম। 60 লক্ষ টাকা একটা এনবিআর কোনো দরকার ছিল তার এটার জন্য এই পরিমাণে ঝামেলা করা? অথচ বরং বিষয়টা উল্টা করা দরকার। আমি কিছুক্ষণ আগে দুপুরবেলা লাঞ্চ করলাম একজন ইয়ের সাথে, আমার মেয়েকে নামিয়ে দিয়ে এসছি কিছুদিন আগে চায়নায়, এবং আমি এইমাত্র কথা বলছিলাম, চায়না থেকে একজন এসছেন, অ্যান্ড শি ওয়াজ সেইং যে মানে আমি তার সাথে আলোচনা করছিলাম, চায়নায় গিয়েছি, স্টার কাবাবের মতো একটা হোটেল, রাস্তার পাশের হোটেল, আমি ঢুকেছি, আমি অর্ডার দেওয়ার জায়গা পাচ্ছি না, টেবিলের কর্নারে ছোট্ট করে একটা কিউআর কোড লেখা, উইচ্যাটে ওই কিউআর কোডটা স্ক্যান করলে সাথে সাথে ওইটার মেনু দিয়ে দেয়, এবং সেই মেনু আমি তার সাথে স্ট্রাগল করছিলাম যে আমি তো মেনু সব চাইনিজে পেয়েছি, আমি কি করব। সে আমাকে দেখিয়ে দিচ্ছে যে উইচ্যাটে ওইটা চিপে ধরে রাখলে ওটা আবার ট্রান্সলেট করে দেয়, তুমি ট্রান্সলেশন দেখে তুমি এটা অর্ডার করতে পারতে। আর আমি মাথা চাপড়াচ্ছি, ওয়াও। আচ্ছা, এটা সুবিধাটা কি? এভাবে করলে ট্যাক্স রেট লো, আর এভাবে না করলে ক্যাশে করলে ট্যাক্স রেট হাই। সো আমার তো ব্যুরোক্র্যাটদের, এনবিআরের সবচেয়ে বেশি দরকার ছিল আমার ডিজিটাইজ করা। ডিজিটাইজ করলে যখন সে বলছিল যে গ্রামেও একটা লেনদেন একটা এখন নন ক্যাশে হয়। তো আমি যদি আজকে আলাপ চলছে যে এখনও 70, কোনো এস্টিমেট বলে 70%, কোনো এস্টিমেট বলে 85%, কোনো এস্টিমেট বলে 95% অফ আওয়ার ট্রানজ্যাকশন ইজ স্টিল নন ডিজিটাল। ওইটা ডিজিটালে আনাটা আমার বেশি দরকার ছিল না। 60 লক্ষ টাকা বাৎসরিক, 50 থেকে 60 লক্ষ টাকা রেভিনিউর জন্য এনবিআর একটি ইস্যু করে দিয়েছে, এবং আমি লিখে দিতে পারি এনবিআর এর হাতে
কোনো ডেটা নেই, আমি লিখে দিতে পারবো, কোনো ডেটা নেই যে সে 2018 সাল থেকে 2025 সাল পর্যন্ত ই কমার্স খাত থেকে কত টাকা নিয়েছে এবং এই টাকাটা নেওয়ার জন্যে কত ঝামেলা হয়েছে, সেটার ব্যান্ডউইথ কত, ইত্যাদি ইত্যাদি। সেকেন্ড ইস্যুটাতে আসি, কোথায় থামতে হবে। আমার এক্সপিরিয়েন্সটা ছিল, আমরা যখন দেখলাম যে ঠিক আছে আমরা B2B করছি সিন্দাবাদ, সেটা দিয়ে আমরা একটা জায়গায় যাচ্ছি, কিন্তু মনে হলো যে আসলে B2Cতে আসলে ভ্যালুয়েশন বেশি হয়, ভ্যালুয়েশন গেমটা খেলতে গেলে B2C লাগবে। তখন আমরা কিকসাতে ইনভেস্ট করলাম। আমরা একটা বিপণী.com ছিল, কিনে নিলাম, কিনে নিয়ে আমরা সেটাকে কিকসা.com বানালাম, ফাটাফাটি জিনিসপত্র। কিকসা.com প্রায় বছর দেড়েক চালানোর পরে আমরা আবিষ্কার করলাম যে ওই সময়ে আপনাদের মনে আছে কিনা, তখন দারাজেরই অঙ্গ সংগঠন ছিল কেমু বা এই টাইপের কিছু একটা ছিল মনে হয়। সো তারা এবং দারাজ ইত্যাদিরা মিলে যে পরিমাণ টাকা খরচ করলো, আমরা আবিষ্কার করলাম যে আমরা তারা 3 মাসে যত টাকা খরচ করলো, আমরা সারা বছরেও এত টাকা খরচ করিনি। আমি বুঝতে পারলাম যে আমি সবসময় মার্কেটে 2 বা 3 নম্বর থেকে যাব। ই কমার্সে, শুধু ই কমার্সে, অন্য স্টার্ট আপে না, বাট ই কমার্সের একটা ধারা হচ্ছে কোনো ইন্ডাস্ট্রিতে কোনো একটা পার্টিকুলার ভার্টিকেলে একটাই মাত্র ই কমার্স টিকবে। ওকে, আপনি লক্ষ্য করে দেখেন পৃথিবীতে সেকেন্ড কয়টা অ্যামাজন হয়েছে, আমেরিকাতেই দেখেন। আপনি হিসেব করে দেখেন ইন্ডিয়াতে অ্যামাজনের পাশে ফ্লিপকার্ট কত, ইন্ডিয়ার মতো বড় মার্কেটে কোনো মতে কষ্টে সৃষ্টি দাঁড়িয়ে আছে, ঠিক কিনা? আপনি দেখুন পৃথিবীতে কয়টা উবার তৈরি হয়েছে। আপনি দেখুন চায়নার মতো জায়গায় উবার নেই, উবারের জায়গায় দিদি তৈরি হয়েছে, বাট চায়নার মতো বড় মার্কেটেও দিদির এগেইনস্ট আর কিছু তৈরি হয়নি। সো প্রত্যেক ই কমার্সে সাধারণত একজন টিকবে একটা ভার্টিক্যালে। বাংলাদেশে যদি ফুড পান্ডা দাঁড়িয়ে যায়, চান্সেস আর কেউ দাঁড়াবে না। এই রিয়েলাইজেশনটা যখন আমাকে হিট করলো, তখন আমি বুঝলাম আইদার আমাকে দারাজকে বা পিকাবুকে বা XYZকে আমার টপল করতে হবে, উইচ উইল রিকোয়ার আ হিউজ অ্যামাউন্ট অফ ইনভেস্টমেন্ট, বাট সেটা না করে আমি যদি শুধুমাত্র সিন্দাবাদে কনসেন্ট্রেট করি, আমার ওই ইনভেস্টমেন্ট, আমার ব্যান্ডউইথ, আমার টিম, আমার সমস্ত কিছু একটাতে দিলে বরং দ্যাটস আ বেটার বেট। সো এন্টারপ্রেনারশিপে বা স্টার্ট আপে বুঝতে হবে যে কোনটাতে আমি বাজিটা খেলবো। এটা তো একটা বাজি, এই বাজিটা কোনটাতে খেলবো এটা বুঝতে হবে এবং বুঝে সেটাতে থাকতে হবে। এবং যখন বুঝবো যে এই বাজিটা হেরে যাচ্ছি, তখন যত দ্রুত সম্ভব সেখান থেকে বেরিয়ে আসতে হবে, সো দ্যাট ইউ কাট ইউর লসেস শর্ট, ইউ হ্যাভ টু গেট আউট। এই দুটাই আমার এন্টারপ্রেনারদের প্রতি একটা অনুরোধ থাকবে তাদের প্রতি। না, খুবই ভ্যালুয়েবল লার্নিং ভাইয়া। আর এখন আমরা যে প্যারাডাইম শিফটের ভিতর দিয়ে যাচ্ছি, যে সবাই চাচ্ছে যে তাদের ওয়ার্কফোর্স হচ্ছে AI স্যাভি হোক, টেককে হচ্ছে আরও কি বলা যায় গ্রেটার এক্সটেন্টে হচ্ছে এমব্রেস করুক। সো এই ট্রেন্ডটাকে আপনি কিভাবে দেখছেন? যেমন অনেক জায়গায় হচ্ছে অনেক জব রোলই হচ্ছে দেখা যাচ্ছে ইনসিগনিফিকেন্ট হয়ে যাচ্ছে, সো এরকম। আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয় AI দিয়ে AI is as good as your prompt. So you first have to know what kind of a prompt you have to give. If your prompt, আমি এবং আপনি দুজনে ChatGPT গিয়ে দুইটা prompt দেবো ভার্সেস আরেকজন দিবে একই জিনিসের উপর দেবো, because of our prompt the output will be different. So what is more important is to understand that AI is not going to replace my job, rather it is going to sharpen my output. It will make me more efficient, it will give me the optimum solution. আমার মনে হয় বর্তমান জেনারেশনের AI রিলেটেড এই জিনিসগুলো বোঝা দরকার। আমি এখন ফর এক্সাম্পল মাত্রই কোর্সিভের কোর্স নেওয়া শুরু করলাম, জাস্ট বোঝার জন্য, জাস্ট শেখার জন্য। এখন এই বয়সে এসে আমার উচিত হয়তো 3-4টা হায়ার করে ফেলা যারা AI বোঝে, কিন্তু আমার আবার থিওরি হচ্ছে যে আমার নিজেকেও একটু বুঝতে হবে। বুঝতে গিয়ে আমি বুঝতে পারছি যে সবগুলো অ্যাপ সব ধরনের সলিউশন দেয় না। আমাকে 3-4টা বিষয়ে আমাকে বুঝতে হবে কোন জিনিসটা আমি চাই, সেই অনুযায়ী করতে হবে। তো আমি প্রথমে মনে করি না যে AI এর কারণে জব রিপ্লেস হবে, আর বাংলাদেশে সেটা হতে বহুত দিন সময় আছে। দ্বিতীয়ত হচ্ছে যে আমি মনে করি AI is as good as your prompt, so you need to rather harness and hone your skill into writing that prompt. You need to know how to get the best out of AI. নাম্বার 3, সেটা হচ্ছে কিছু কিছু জায়গায় সারা জীবন থাকবেই যেটা আসলে AI দিয়ে রিপ্লেসড হবে না। এখন AI আপনাকে খুব চমৎকার একটা রাতুলকে আগামী 23 তারিখে জন্মদিনের জন্য একটা চিঠি লিখে দাও, আমি লিখে দিতে পারবো, AI সুন্দর করে লিখে দিতে পারবে, কিন্তু সেইটার ভিতরে AI আমার রাতুলের সাথে পার্সোনাল কানেক্টিভিটিটা কি হয়েছে, সেই
সেই জায়গাটা হিট করতে পারবে না। সো আজকে যখন আমি একটা পিচ দিতে যাব, এটা মাথায় রাখতে হবে যে আমি যত পলিশড পিচ দেই না কেন, যদি একটা সফট জায়গায় যদি হিট করতে পারি, যেটা কোনোদিন এআই বলতে পারবে না, সেটা আমি আমার হৃদয় থেকে মানুষ হিসেবে মানুষের সফট জায়গাটা বুঝবো, ওই জায়গাটা বোঝা খুব দরকার। পারফেক্টলি পুট ভাইয়া। তবে এটাও সত্যি যে যারা হচ্ছে ধরা যাক সিমিলার ক্যাটাগরির ট্যালেন্ট যারা, সো একজন যখন দেখা যাচ্ছে যে 2-3 জনের কাজ করে ফেলতেছে, তখন এখানে একটা টানাপোড়েন তৈরি হচ্ছে। সো আইদার এখানে হচ্ছে এমন একটা দিকে যাইতে পারে যে হ্যাঁ ঠিক আছে, কিছু কিছু জায়গায় আসলেই হচ্ছে অপরচুনিটি শ্রিঙ্ক হয়ে গেল, 1জন মানুষ 5জন মানুষের কাজ করে ফেলতেছে, বাট বাকিরাও তো আসলে বসে থাকবে না, ওরাও তো আসলে হচ্ছে ওদের আউটপুট বাড়াবে। রাতুল, আমি আপনাকে একদম প্র্যাকটিক্যাল প্রশ্ন করি। আপনি যে প্রশ্নটা করলেন, প্রশ্নটা তাত্ত্বিক প্রশ্ন। আমি আপনাকে একটি বাস্তবিক প্রশ্ন, পাল্টা প্রশ্ন করি। আপনার এখান থেকে কয়জন লোককে ছাঁটাই করতে হয়েছে কারণ এআই আপনার একজনের কাজ 3জন করে দিচ্ছে? করতে হয়েছে, এটা সত্যি, বাট খুবই অল্প। যাকে করতে হয়েছে সে আসলে কম বেশি ইতিমধ্যেই মোটামুটি খরচের খাতায় হয়তো ছিল, বা তাকে আর কোথাও ইউটিলাইজ করা যায়। হ্যাঁ, ট্রু। মানে এআই হয়তো ফাইনাল পেরেকটা ঠুকেছে, বাট রুট কজ ওয়াজ অলরেডি দেয়ার। জি। সো আইডিয়াটা হচ্ছে রিসোর্স, যেটা বললাম আগের উত্তরে, যে রিসোর্স নিড টু আন্ডারস্ট্যান্ড, এভরি ক্যান্ডিডেট অর এভরি এমপ্লয়ি নিডস টু আন্ডারস্ট্যান্ড যে সে এআই সম্পর্কে কতটুকু ভালো হচ্ছে, তার প্রম্পট ভালো কিনা, সে এআই দিয়ে কোনটা দিয়ে কি হয় এটা সে বোঝে কিনা, সে ক্যানভা দিয়ে প্রেজেন্টেশন বানাবে নাকি পাওয়ার পয়েন্টে প্রেজেন্টেশন বানাবে। অ্যাজ লং অ্যাজ আপনি অ্যাজ আ সিইও একটা ভালো প্রেজেন্টেশন পাবেন, ইউ আর হ্যাপি। সো ওয়েদার হি হ্যাজ ইউজড ক্যানভা অর পাওয়ার পয়েন্ট is up to him, and whether he got the information from ChatGPT or DeepSeek also doesn't matter, as long as you have your research output in your table, right? So resources চাকরি হারাবে এআই এর জন্য তা না, সে আসলে হারায় not being able to adapt to the changing needs of the job. তার মানে আসল পয়েন্টটা আসলে অ্যাডাপ্টেবিলিটি অ্যান্ড হচ্ছে ক্যাপাবিলিটি বিল্ড আপের, গ্রোথ মাইন্ডসেটের। ভাইয়া, এবার একটু ডিফারেন্ট টপিকে আসি, সেটা হচ্ছে প্যারেন্টিং। আমরা জাস্ট ক্যামেরা অন করার আগেই কথা বলতেছিলাম, তখন আপনি হচ্ছে জিনিসটা তুললেন যে ভাই আপনার প্যারেন্টিং নিয়ে হচ্ছে বেশ কিছু জিনিস করার ইচ্ছে। সো এই দিকটাতে যদি আমরা একটু যাই, এই নিডটা আপনি কেন ফিল করলেন? সত্য কথা হচ্ছে, ওই যে আমি সবসময় তো চিন্তা করি যে মানে পুলসেরাত সামনে যেটা আসছে এটাই পার হবো, এর বেশি আর কিছু পার হবো না। এটাও হঠাৎ করে একটা অপরচুনিটি আসছে। আমি লক্ষ্য করেছি যে গত কয়েক বছরে সম্ভবত আমরা যেভাবে আমাদের 2 মেয়েকে তৈরি করতে পেরেছি, সেটা হয়তো অনেকের কাছেই অনেক কিছু তাদের ভালো লেগেছে, তারা এখান থেকে শিক্ষা নেয় বা তারা বলতে পারে। তখন আমাদের কাছে মনে হয়েছে, তারা সেখান থেকে অনেকে এসে আমাকে বলেছে যে জিশান ভাই, আপনার প্যারেন্টিংয়ের একটা চালু করা হচ্ছে। আমি বললাম কেন? বলে কারণ আপনি এই জিনিসটা করেছেন বা ওই জিনিসটা করেছেন বা এটা করেছেন বা ওটা করেছেন। এখান থেকে সাম্প্রতিক সময় আমরা যে 3-4টা জায়গায় খুব বড় আমাদের 2 সন্তানের এগেইনস্টে বাকিদেরটা দেখতে পাই, তার ভিতর 3টা খুব স্পেসিফিক জায়গা বলি। একটা জায়গা হচ্ছে আমার 2 মেয়েকে অ্যাজ আর্লি অ্যাজ 8 বছর বয়সে তাদেরকে সমস্ত কানেকশন প্যাকেজ সব কিছু সহ, আনলিমিটেড ইন্টারনেট সহ তাদের হাতে মোবাইল ফোন দিয়ে দেওয়া হয়েছে, সমস্ত কিছু সহ, 8 বছর বয়সে, অ্যাজ আর্লি অ্যাজ 8 বছর বয়সে। ফুল টাইম তারা করতে পারে এটা। আমরা নেই, আমি সারাদিন অফিসে থাকি, তাদের মা বিদেশে পড়তে গেছে, সুতরাং কেউই নেই। ইনফ্যাক্ট মা বিদেশে পড়তে গেছে বলেই আরও দেয়া, কারণ সোরের আমরা সবাই কানেক্টেড থাকতে পারি। আমার মেয়েরা আজও মোবাইল অ্যাডিকশন কিংবা ডিভাইস অ্যাডিকশন বলে কোনো কিছুই নেই। তারা অবসর সময়ে বসে বসে আঁকাআঁকি করে, কিংবা গান তৈরি করে, কিংবা তাদের মতো তারা ক্রাফট ওয়ার্ক করে। মোবাইলে যে থাকে না তা না, অনেক সময় এমনও হয়েছে মোবাইলে ফ্রেন্ডসদের সাথে কিছু একটা চালু করে দিয়েছে, তারা তাদের মতো ওখানে আছে, ওইটাও চলছে, আবার এইদিকে ক্রাফট ওয়ার্কও চলছে বা পেন্টিংও চলছে বা কাজও চলছে। সো আমার কাছে এই জিনিসটা খুব অবাক লাগে যে বাচ্চাকে ভিডিও দেখাতে দেখাতে ইউটিউব ছেড়ে দিয়ে তারপর বাচ্চাকে খাওয়াতে হবে, এই বিষয়টা কি কারণে? এটা আমরা কখনো করিনি। খাওয়া দাওয়া, আমরা কোনোদিন আমাদের বাচ্চাদেরকে খাওয়া দাওয়ার ব্যাপারে কোনো চাপাচাপি করিনি। ডাক্তার ছোটোবেলাতে, আমরা খুব সৌভাগ্যবান, আমরা অত্যন্ত ভালো ডাক্তার পেয়েছিলাম একজন। ডাক্তার আমাদেরকে প্রতিবার ভিজিট করতে গেলে তিনি একটা চার্ট বের করতেন, চার্টে দেখিয়ে দিতেন যে ওয়ার্ল্ড ব্যাংকের অ্যাভারেজ চার্ট অনুযায়ী বাচ্চার ওজন এবং উচ্চতা এত থাকা উচিত, ওর ওজন এবং উচ্চতা অ্যাভারেজের ভেতরে আছে বা অ্যাভারেজের একটু উপরে আছে, টেনশন নেই।
আর যথারীতি গ্র্যান্ড প্যারেন্ট যারা, তার নানু দাদি সবাই খুবই চিন্তিত হতেন, খুবই বিরক্ত হতেন, ও তো এটা খায় না, ওটা খায় না, বলে ওর তো সব কিছু ঠিকঠাক আছে, তো কোনো রোগ বালাইও নাই, তাহলে তো অসুবিধা তো নেই। তো আলহামদুলিল্লাহ আমরা বাচ্চাদেরকে কোনোদিন খাবার দাবার নিয়ে কোনো কিছু করিনি। আমরা পৃথিবীর এত দেশ ঘুরেছি, কোনো একটা দেশে নেমে হালাল খাবার নিয়ে চিন্তা করছে কি হবে। বাচ্চাকে সাধারণ ভাত দেওয়া হয়েছে, লবণ দেওয়া হয়েছে, ও ভাত লবণ দিয়ে চটকে খেয়ে ফেলছে, কোনো সমস্যা হয়নি আমাদের। 3 নম্বর, বাচ্চাদের ভিতর কিছু বেসিক মূল্যবোধ তৈরি হয়েছে। আমার ছোট মেয়ে, আমার 2 মেয়ের কেউই ব্র্যান্ড কাপড় কিনতে চায় না, তারা ঠেলাগাড়ির উপর থেকে কাপড় কিনতে বেশি আগ্রহী। কারণ হচ্ছে তাদেরকে বাজেট দিয়ে দেওয়া হতো। আমরা যখনই বিদেশে যেতাম কোনো একটা মলে গেলে তাদের হাতে বাজেট দিয়ে দেওয়া হতো, এই নাও তোমার হাতে 1000 বাদ, বা তোমার হাতে 2000 বাদ, বা এটা তোমার টোটাল ট্রিপের এই বাদ, এখন তুমি যা ইচ্ছা তাই কেন। তারা তাদের মতো ঘুরতো টুরতো ইত্যাদি করে টোরে, এবং দিনের শেষে যখন আসতো তখন তারা আবার দেখাতো যে আমি এতগুলো জিনিস কিনছি, কেনার পরেও আমার 700 বাদ বেঁচে গেছে, আমি এটা দিয়ে কালকে ওটা কিনবো, ওইটা দেখেছি ওখানে দেখবো, এটা দেখবো। এবং তারা সবসময়ই এভাবে করার চেষ্টা করেছে। আমি সাম্প্রতিক সময়ে একটা কাজ হয়েছে যেটা অসাধারণ, যে আমার ছোট মেয়ে 2 বছর ধরে যত ঈদই পেয়েছে, যত বার্থডেতে ক্যাশ পেয়েছে, সমস্ত কিছু সে জমিয়ে এই জন্মদিনে সে বাবার কাছ থেকে এবং সবার কাছ থেকে যে ক্যাশটা পেয়েছে সেটা পূরণ করে সে তার 2 বছরের পুরাতন শখ, যে সে একটা প্রপার DSLR ক্যামেরা নিয়ে সে ফটোগ্রাফি শিখবে, সে সেই ক্যামেরা কিনেছে প্রপার DSLR। 2 বছর পারসিস্টেন্ট ওয়েতে সে করেছে। তো আইডিয়াটা হচ্ছে যে তাদের ভিতরে এই মূল্যবোধগুলো তৈরি করা। তারা যে কোনো কারণেই হোক, বিশ্বাস হোক, প্রেফারেন্স হোক, যে কোনো কারণেই হোক, কুকুরকে বাসায় আনবে না। কিন্তু আপনি শুনলে অবাক হবেন যে আমাদের 4 নম্বর সেক্টরে 2টো কুকুর আছে, একজনের নাম এলিমেন্ট আর একজনের নাম ভিক্টোরিয়া। এদেরকে এত ছোট পাপ্পি থেকে তারা বড় করেছে। এরা রাস্তার কুকুর, তাদেরকে তারা নিয়মিত দেখাশোনা করে, প্রতি সপ্তাহে অ্যাটলিস্ট 2-3 বার নিচে গিয়ে খাবার দাবার দিয়ে আসে ইত্যাদি, এবং তারা এভাবেই পালে। সো তাদের ভিতর ওই জিনিসগুলো তৈরি হয়েছে। সো আমার কাছে মনে হয় কি, বাচ্চাদেরকে তাদের কৌতূহলের জায়গাটাতে যদি আমরা কনস্ট্যান্ট ফিড দিতে পারি, কৌতূহলের জায়গা থেকে, আমরা কিছুক্ষণ আগে আলাপ করছিলাম না, আপনি বলছেন আমার এটা পছন্দ হয়েছে, কৌতূহলের জায়গাতে তাকে যদি কনস্ট্যান্ট ফিড দিতে পারি, বিকজ দে আর অলওয়েজ হাংরি ফর নোয়িং, তারা সারাক্ষণ প্রশ্ন করে, বিকজ দে হ্যাভ কিউরিওসিটি। তার কিউরিওসিটিটাকে যদি প্রপারলি ফিড করা যায় এবং তার সাথে যদি রেলেভেন্স তৈরি করা যায়, সে আসলে ওই মোবাইল অমুক তমুকে আসক্ত হবে না। তাকে আসক্ত করতে হবে কিউরিওসিটির জায়গাটাতে, তাকে আসক্ত করতে হবে আমি নতুন কিছু করতে পারছি কিনা সেটাতে, তার মনের আনন্দ খোরাক এটাতে দিতে হবে। এটা হচ্ছে একটা। 2 নম্বর হচ্ছে, যত স্কুল কলেজ যত কিছুই বলেন, বাসার চেয়ে বড় বিদ্যাপীঠ তো নেই। আমরা কখনো আমাদের গাড়ি থেকে ময়লা, ক্লাস নামিয়ে ময়লা ফেলি না, কখনো ফেলি না, আমার বাচ্চাও সেটা করে না। ছোট ছোট জিনিস থেকে তো তার মূল্যবোধগুলো তৈরি করতে হবে। ওরা তো আসলে যেটা দেখে সেটাই শেখে। অ্যাবসলিউটলি। আমার ছোট মেয়ে, তার চুল মাশাআল্লাহ এত লম্বা হয়েছিল, সে এত লম্বা করেছে, সে প্রায় 3 বছর ধরে 2 বছর 3 বছর ধরে সে চুল অল্প অল্প করে কাটে। সে শেষ পর্যন্ত গিয়ে তার চুল একদিন হঠাৎ করে ছোট করে দিয়েছে। কারণ হচ্ছে সে এই সবগুলো চুল একটা সংস্থাকে দিতে চায়, যে সংস্থা ক্যান্সার রোগীদের জন্য পরচুলা বানিয়ে দেয়, কেমো। সো আপনি চিন্তা করুন, সে কিন্তু ইনস্টাগ্রাম থেকে এটা জানতে পেরেছে। বাবা হিসেবে এটা তো আমার জন্য, মানে প্যারেন্ট হিসেবে, বাবা মা হিসেবে, প্রত্যেক বাবা মার জন্য এটা তো অনেক বড় একটা জায়গা। এখন প্রশ্ন হচ্ছে বাবা মা তাকে সেটার জন্য এনকারেজ করবে কিনা, ইজ অলসো আ কোয়েশ্চেন। তো তাদেরকে আমরা এই এনকারেজমেন্ট, সো মূল্যবোধ, ফার্স্ট হচ্ছে কৌতূহল, সেকেন্ড হচ্ছে মূল্যবোধ, আর 3 নম্বর হচ্ছে স্বীকার করে নেওয়া যে তারা ডিফারেন্ট জেনারেশন, আমরা ডিফারেন্ট জেনারেশন, আমরা তাদের জিনিসপত্র বুঝবো না। সে আমাকে যখন হোয়াটসঅ্যাপে লিখে দিচ্ছে যে GTG, এটা কি গেট টুগেদার নাকি গট টু গো, এটা আমাকে বুঝে নিতে হবে। এবং আমার মেয়েরা যখন আমাকে কাম অন গার্ল ইউ ডোন্ট ডু দিস, সো আমাকে সেটা মেনে নিতে হবে এবং সেই অনুযায়ী তাদের সাথে মিলিয়ে চলতে হবে। তাদের ভ্যালু সিস্টেম, তারা রোবলক্সে কমিউনিকেট করে, হয় আমি রোবলক্স শিখবো, অথবা আমি ধরে নেবো যে আমি এই জায়গাটা বুঝি না, এটা আমার অচেনা, আমি এটা মেনে নেবো। এবং তাই বলে তাদের সাথে কনফ্রন্টেশনে যাওয়ার কোনো প্রয়োজন নেই। আমাকে চিন্তা করতে হবে যে তারা আসলে আমার থেকে অনেক বেশি এক্সপোজড,
যখন জুলাই আন্দোলন হয় আমার এখনো মনে আছে যে আমি থেকে ফেরত এসেছি, ব্র্যাক-সিডিএম থেকে ফেরত এসেছিলাম জুলাই আন্দোলনের সময়। আমি ব্র্যাক-সিডিএমে একটা কোচিং করাচ্ছিলাম ওই সময়। সো কোচিং ওয়ার্ল্ড ব্যাংকের একটা প্রজেক্টে কোচিং করিয়েছে। তো ওই সময় ঝামেলা হলো। আই থিঙ্ক 15 তারিখে আমি ফেরত চলে আসলাম। 16 তারিখ তো অলরেডি কি অবস্থা। 17 তারিখ আমি রাস্তায় গেলাম, 17 তারিখ না 18 তারিখ রাস্তায় গেলাম আজিমপুরের ওখানে গিয়ে, ওখানে গুলির শব্দ হলো, আমার কান ঝাঝা করছে। আমি ফেরত আসলাম। আই ধরুন স্কুলের পোশাক পরা ছেলের নিথর দেহ নির্মাণাধীন সিঁড়ির উপর পড়ে আছে। সো আমি ফেরত চলে আসার পরে এগুলো তো আমাকে ট্রমাটাইজ করেছে, আমার জন্য তো তো বাসায় তো এত কিছু বলে যায় না, বাসায় খালি বলে গিয়েছি যে আমি দেখতে গিয়েছি বা কিছু একটা করতে গিয়েছি, ফেরত এসছি। আমি তো ভয়ের চোটে কিছু বলি না, কারণ যদি মেয়েরা কিছু চিন্তা করে। আমি এসে আমরা সন্ধ্যাবেলা, আপনার মনে আছে ওই সময়টা 18 তারিখ না 19 তারিখে এসে কারফিউ জারি করলো, আর বাইরে যাওয়া যাবে না। সো আমরা ওই দিন বসে বসে আলাপ করছি, এবং তখন আমি শেষ পর্যন্ত আর নিজের ভেতর রাখতে না পেরে ফ্যামিলি টেবিলে এটা বলছি, ভয়ে ভয়ে বলছি যে আমার মেয়েরা তো এই বিভৎসতা দেখেনি, তাদের কি এটা নিয়ে কথা বলবো কিনা। আমার মেয়ে উল্টো বলছে, হ্যাঁ জানি তো। বললাম, জানো মানে? হ্যাঁ 4 নম্বর সেক্টরে আমার অমুক ফ্রেন্ডের বাসার দূরে অমুক বিল্ডিংয়ের উপর থেকে পুলিশ গুলি করেছে, ও ছবি তুলে আমাকে পাঠিয়েছে। তো ওই যে জেনারেশন গ্যাপ, আমরা আমাদের জেনারেশনে ভাবছি বাচ্চাদেরকে প্রোটেক্টেড রাখতে হবে, তারা দেখবে না, জানবে না, এবং তার জেনারেশনে তারা আসলে এটা অলরেডি দেখে ফেলেছে, এবং তাদের জেনারেশনের মূল্যবোধটা হচ্ছে যে জিনিসটা আমার কন্ট্রোলে নাই আমি সেটা নিয়ে কিছু করব না, কিন্তু তাই বলে সেটা ছেড়েও দেবো তাও না। এবং আই ওয়াজ সারপ্রাইজ যে তারা তখন আমাকে বোঝালো যে তোমার মতো একটা লোক রাস্তায় গিয়ে গুলি খাওয়ার চেয়ে তোমার যে বুদ্ধি, তোমার যে নেটওয়ার্ক, তোমার যে রিসোর্সেস, সেটা দিয়ে কাজ করাটা ইজ আ বিগার বেট দেন ইউ গোয়িং দেয়ার অ্যান্ড ট্রাইং টু ডু সামথিং বিকজ ইউ কুডন্ট ডু এনিথিং। সো ফেস দ্য ট্রুথ। তারা আমাকে দিল বলে আমি তারপর ফেরত এসে নেপথ্যে বসে টুকটাক এই কাজ করতে পারলাম। কিংবা পট পরিবর্তনের পরে আমরা বাংলাদেশ 2.0 নামে একটা আলাদা প্ল্যাটফর্ম লঞ্চ করলাম, সেখান থেকে অনেক নতুন কিছু করার চেষ্টা করলাম। তার ভিতর 2-1টা জিনিস হলো, 20টা জিনিস হয় নাই। 20টা জিনিস না হলেও 2টা জিনিস হয়ে যায়, আই এম হ্যাপি উইথ দ্যাট, যে এতটুকু তো করতে পেরেছি। বাট দ্য ইস্যু ইজ ওই জিনিসটা আমার স্পার্ক করেছিল কিন্তু এই জেনারেশনটা। এখন প্যারেন্টিংয়ের জায়গা থেকে আমি যদি মেয়েদের সাথে ওই জায়গাটা না রাখতে পারতাম, আমি যদি তাদের সাজেশনগুলো না নিতে পারতাম, এবং আমি যদি ওই ভুল ধারণাতেই থাকতাম যে এটা বাচ্চাদের জিনিস, এটা বড়দের জিনিস, বাচ্চাদের সাথে আলাপ করা যাবে না, তাহলে কিন্তু আমি এই রিয়ালাইজেশনটাতে কখনো পৌঁছাতে পারতাম না। তার মানে প্যারেন্ট হিসেবে হচ্ছে বাচ্চাদেরকে বিভিন্ন জাস্ট ম্যাটেরিয়ালিস্টিক পয়েন্ট অফ ভিউ থেকে ইনডালজ না করে তাদেরকে যদি আমরা হচ্ছে ভ্যালুজ এবং হচ্ছে মানে তাদের ভ্যালু সিস্টেমে যদি আমরা হচ্ছে পজিটিভ চেঞ্জ আনতে পারি, সেইটা আসলে অনেক বড় অ্যাসেট। অ্যাবসলিউটলি। ছোটোবেলা থেকে আপনি ভিডিও দেখবেন, জাপানে ক্লাসরুমের ভিতর ওদের ওই প্লে গ্রুপ বা মানে একদম জুনিয়র ক্লাসে ওরা একটা ছোট্ট ট্র্যাক বানায়, রোড ট্র্যাক বানায়। তারা ওখানে বাচ্চাদেরকে খেলায়। খেলাটা হচ্ছে যে দুজন গাড়ি চালাচ্ছে, আরেকজন একটা ট্রাক চালাচ্ছে, ইত্যাদি এভাবে চলছে। একজন ট্রাফিক পুলিশ ছাড়া কি, এবং ওইটার ভেতর দিয়ে তাদেরকে ট্রাফিক আইনটা শিখিয়ে দেওয়া হচ্ছে। আপনারা তো জানেন জাপান, কোরিয়া বিভিন্ন জায়গাতে বাচ্চাদেরকে নিজের ক্লাস নিজেকে ঝাড়ু দিয়ে পরিষ্কার করতে হয়, এটা শেখানো হয়, ঠিক আছে। আর আমাদের দেশে কি শেখায়? আমি সেদিন একটু স্কুলে গিয়েছিলাম, আমি বলছিলাম আমাদের এখানে শেখায়, আমি সকালবেলা এসে দাঁড়িয়ে দেখছিলাম যে প্যারেন্টসরা যতজন আসলেন তারা তৃতীয় একটা লেন করলেন। একটি লেন তো অলরেডি আছে, দ্বিতীয় একটি লেন আছে, তৃতীয় লেন বানিয়ে বাচ্চাকে ওখান থেকে নামাচ্ছেন, বাচ্চাকে একদম সামনে এনে নামাতে হবে, একটা লেন করতে পারছেন না। একটা প্যারেন্ট যদি এইটুকু ট্রাফিক সেন্স বাচ্চাকে না শেখায়, তাহলে আমি কিভাবে এক্সপেক্ট করব যে বাচ্চা বড় হয়ে ট্রাফিক আইনটা মেনে চলবে? আরেকজন প্যারেন্ট একটা টেসলা রিক্সাতে উল্টা সাইড দিয়ে, রং সাইড দিয়ে আসছেন, কারণ তার দেরি হয়ে যাচ্ছে, তার বাচ্চাকে আগে পৌঁছাতে হবে, এবং তিনি রাগারাগি করছেন যে এটা যেতে হবে। ভদ্রমহিলাকে আমি কিভাবে বোঝাবো যে আপা আপনার ডেমনস্ট্রেশনটা তো বাচ্চা নিচ্ছে? সো ইউ আর সো রাইট, আমাকে ছোটবেলা থেকে মূল্যবোধটা শেখাতে হবে। আমি যা শেখাবো সেটাই বড় হয়ে তারা কি বলবো রেপ্লিকেট করবে, সেটাই তারা বিকাশ করবে এবং সেটাই তারা ইমপ্লিমেন্ট করবে। ভাইয়া, আপনার জার্নিতে এবং হচ্ছে আপনার যত এক্সপিরিয়েন্স,
তার মধ্যে হচ্ছে মেন্টরশিপের ব্যাপারটা আপনার কাছে কিরকম ইম্পর্টেন্ট মনে হয়, এইটা যদি আমাদেরকে একটু বলেন। আমার কাছে মনে হয়, থ্যাংক ইউ সো মাচ প্রথমে এই জিনিসটা তুলে আনার জন্যে। এটা একটা অদেখা, অলিখিত একটা অসম্ভব বড় ইম্প্যাক্টের জায়গা। যত আপনি বয়সে আস্তে আস্তে বাড়বেন, স্পেশালি যখন কথার কথা 28, 30, 32 বছর পার হয়ে যাবেন, যত আপনি ক্যারিয়ারে বা ক্যারিয়ার ছাড়া জীবনও যত উপরে উঠবেন, তত আপনি একলা হয়ে যাবেন। আপনার একলা যখন হয়ে যাবেন, মানুষ হিসেবে আপনার চিন্তা ভাবনা কারোর সাথে শেয়ার করা, কারো কাছ থেকে একটা কিছু বুঝে নেওয়া, এই জায়গাটা থাকে না। সেই জায়গাতে মেন্টরশিপটা খুব কাজে লাগে। আমাদের দেশে কালচারালি আমরা কিন্তু সাহায্য চাই না। সাহায্য চাই না বলতে আমরা ভিক্ষা চাই। আমাদের প্রচুর ভিক্ষা চাইবো। আমরা এসে বলবো আমার তো বাবা নাই, আমাকে একটা চাকরি দেন, এটা করলে এই ধরনের হয়। কিংবা আমার তো এই জিনিস হয়েছে, আমাকে কয়েকটা টাকা দেন, বা এরকম থাকে। কিন্তু আমরা কখনো বলি না যে আমি ক্যারিয়ারে একটা মুভ করতে যাচ্ছি, আমার বর্তমান ক্যারিয়ারে বসের সাথে এই প্রবলেম হচ্ছে, কিংবা আমার বস এইটা চাচ্ছেন অথচ তার বস এমডি স্যার এটা চাচ্ছেন এবং কোম্পানির জন্য ওটা দরকার, আমি পাচ্ছি না, আমি এটা কিভাবে এটাকে রিজলভ করব। এই জাতীয় কথাবার্তাগুলোর জন্য কেউ আসে না, কারণ বেশিরভাগ ক্ষেত্রে আমরা মনে করি যে এটা বললে আমি তো ছোট হয়ে যাব, সুতরাং ওই জায়গাটা আমি দুর্বল হয়ে গেলাম, আমি কি পারি না, ইনকেপেবল, এই জিনিসগুলো চলে আসে। মানুষ মাত্রই মানুষ, তাকে সম্পূর্ণ হতে হবে না। আমি জিশান কিংসুক হক বা আপনি রাতুল, আমাদের দুজনেরই কিছু না কিছু একটা বিষয়ে কমতি থাকতেই পারে। হয়তো আপনি অঙ্ক ভালো বোঝেন, আমি হয়তো মার্কেটিং বেটার বুঝি, আপনি হয়তো প্রোডাক্ট ডিজাইন ভালো বোঝেন, আমি হয়তো প্রোডাক্টটাকে কাস্টমারকে কি ভাষায় খাওয়াতে হবে সেটা ভালো বুঝি। তো তাহলে আমরা জিনিসটা নিয়ে কেন আলোচনা করব না? আপনি শুনলে অবাক হবেন, আমাদের কম বেশি 8 থেকে 11 জনের, 8 থেকে 11 বলছি কারণ কখনো কখনো 8 জনে এসে সীমিত হয়েছে, কখনো কখনো 11তে গিয়েছে। 8 থেকে 11 জন ফাউন্ডারদের একটা অলিখিত গ্রুপ আছে। আচ্ছা, এই গ্রুপটা একে অপরের সাথে সারাক্ষণ কম বেশি যোগাযোগে থাকে। কেউ কোনো প্রবলেমে পড়লে সে এসে শেয়ার করে, ফাউন্ডার টু ফাউন্ডার কথা বলে, এবং তারা তাদের একজন আরেকজনের কাছ থেকে মেন্টরশিপ নেওয়ার চেষ্টা করে। এই মেন্টরশিপ প্রথমত হচ্ছে দিতে পারাটাও একদিকে যেমন সৌভাগ্যের ব্যাপার, আরেকদিকে একটা ক্যাপাসিটির ব্যাপার। মেন্টরশিপ দিতে গেলে আপনাকে কিন্তু শুনতে হবে। আমার কাছে যখন মেন্টরশিপের জন্য কেউ আসে, আমাকে প্রথমে শুনতে হয়, আমাকে বুঝতে হয়, এবং মোস্ট ইম্পর্টেন্টলি মানুষ অনেক সময়ই চোখে রঙিন চশমা পরে এ ধরনের আলাপে আসে। সে মনে করে পৃথিবীটা রঙিন, এবং অথবা মনে করে আমি শ্রেষ্ঠ, মানে শ্রেষ্ঠ। তখন তাকে ধরিয়ে দিতে হয় যে তার স্ট্রেংথটা কোথায়, তার কোথায় যেতে হবে, এবং অনেক সময় তাকে অপ্রিয় সত্যটা বলতে হয়। তাকে আবার সেই জিনিসটা সরাসরি আমি বলে দিলে সে হয়তো অ্যাকসেপ্ট নাও করতে পারে, তাহলে সেটা তার মুখ থেকে বের করতে হবে। সো মেন্টরশিপ দেওয়াটা একটা আলাদা আর্ট অ্যান্ড কেপেবিলিটি। আবার অন্যদিকে মেন্টি হওয়াটা, যে সে আসবে নিয়মিত, একটা কম বেশি রেগুলার মাঝে মাঝে সে আমার সাথে বসবে, এটাও একটা গ্রহণযোগ্যতার জায়গা। আমি কি পারবো সেটা নিতে, আমি কি আসলেই থাকবো? আমার কাছে অসংখ্য লোক আসে যারা লিখে যে আমার ক্যালেন্ডলির একটা লিঙ্ক আছে, এটা দেওয়া আছে যাদের কাছে, যে আপনি যে কোনো সময় ক্যালেন্ডলিতে গিয়ে আপনি আমার ক্যালেন্ডার বুক করে দিতে পারেন। আমার প্রায় প্রতি সপ্তাহে 1-2টা হয় যে ক্যালেন্ডারে বুক করেছে, নেভার শোড আপ, আমি কিন্তু রেডি আছি। সো এরকম মেন্টিও আছে। আবার এরকম মেন্টিও আছে যে একদম ধরে বেঁধে আমার সাথে বসছে, তার প্রত্যেকটা ক্যারিয়ার মুভ, তার ইভেন বিবাহ, তার বাচ্চা, তার লাইফের টানাপোড়ন, কিংবা সে বিদেশ যাবে কি না, এই জাতীয় বিবিধ বিষয় নিয়ে বিভিন্ন লোক আসে। মেন্টরশিপটা সাকসেসে যত উপরে যাবেন, বললাম তত তো একলা হয়ে যাবেন, তখন আপনি আপনার মেন্টরটাকেই পাবেন, যার সাথে আপনি একটা নন জাজমেন্টাল ওয়েতে আপনার সমস্ত কিছু শেয়ার করতে পারবেন। করলে সে অ্যাটলিস্ট বলতে পারবে আপনাকে যে এটা হবে বা এটা হবে না, বা হয়তো বলতে পারবে না, নিছক আপনার কথাটা শুনবে। কিন্তু আপনি অনেক সময় হয় কি, এই যে রিফ্লেকশনটা, এই রিফ্লেকশনটুকুই আপনার দরকার ছিল।
আপনি হয়তো চাচ্ছিলেন যে আমি এটা বলতে বলতেই আপনার মনে হবে ও আচ্ছা এটা তো হতে পারতো, ও আচ্ছা এটা তো হতে পারবো, অথবা উনি হয়তো একটা কোয়েশ্চেন করলে আচ্ছা এটা এরকম না হয়ে এরকম কি হতে পারবো, বা হয়তো বললো তুমি কি মনে করো যে 2 বছর পরে এই কোম্পানিটার এইটা হবে বা এই ইন্ডাস্ট্রিটার এটা হবে, তোমার কি মনে হয়? অথবা বলতে পারে এখন পলিটিক্যাল সিচুয়েশন এই আছে, এটার পরে কি এটা হতে যাচ্ছে, তোমার কি মনে হয়? ওই প্রশ্ন শুনেও কিন্তু আপনার হঠাৎ থট চেঞ্জ হতে পারে, বিকজ আমরা তো ঠান্ডা মাথায়, আমরা আনডিসরাপ্টেড ওয়েতে আমরা তো বসে চিন্তা করতে পারি না, কারণ আমরা প্রতিদিনই এত রকম ডিস্ট্র্যাকশন আসে, তাই না? একই সাথে আপনার হোয়াটসঅ্যাপে 6টা মেসেজ চলে আসে, আবার অ্যাট দ্য সেম টাইম ইমেল আসে, সো উই আর ফুল অফ ডিস্ট্র্যাকশন। ফায়ার ফাইটিংয়ে অনেক টাইম চলে যায়। মেন্টর হেল্পস ইউ টু demystify your thoughts. He helps you to concentrate your priorities, and most importantly, he or she will help you to choose the path যেটা তুমি হয়তো গ্রিপ করতে পারছো না, বা ইউ আর নট বিং এবল টু পিন পয়েন্ট যে না এটা দিয়ে যেতে হবে, সেটা করে দিতে পারে। এই কালচারটা আমাদের কর্পোরেট কালচার হোক, পার্সোনাল কালচারে হোক, অনেকটা মিসিং। বাট আমি ব্যক্তিগতভাবে মনে করি আমার জীবনে এটা অনেক লাভ দিয়েছে। আমি মেন্টরের কথা না শুনে ভুল জায়গায় গিয়ে পড়ে তারপরে তার কাছে গিয়ে আমি সরি বলেছি, এরকমও হয়েছে। আবার মেন্টরের কথার কারণে আমি অফার না নিয়ে আমি অন্য কিছু চিন্তা করেছি, এটাও হয়েছে। সো আই রিয়েলি ট্রেজার ইট। আবার অ্যাট দ্য সেম টাইম আই এম ভেরি লাকি, আমার কাছে অনেকে এসছেন যাদেরকে হয়তো আমি মেন্টর করতে পেরেছি, তারা প্রত্যেকে আজকে অনেক বড় বড় জায়গায় আছেন। হয়তো আপনি যার কথা বলছিলেন তিনিও হয়তো আপনাকে যে বলেছেন যে কথা বলে মজা পাবেন তার সাথে, এরকম অসংখ্য লোক আছে যাকে আমি মেন্টরশিপ দিতে পেরেছি এবং তারা আজকেও অনেক উপরে আছেন। ভাইয়া সবাই তো হয়তো এত লাকি না, সবাই হয়তো এরকম মেন্টর সবসময় তার জীবনে নাও পেতে পারে। সো হোয়াট অ্যাবাউট কোচিং? কারণ অনেকে হচ্ছে পার্সোনাল কোচ রাখেন যারা তাদেরকে এই বিষয়গুলোতে হেল্প করেন। সো এইটাকে কিভাবে দেখেন? কোচিং ইজ আ ফ্যান্টাস্টিক আইডিয়া এবং এটাও বিদেশে প্রচুর প্র্যাকটিসড হয়। কোচিং নেওয়াই যায়, তবে সঠিক কোচ নিতে হবে। এখন আমার মেয়েকে তার অ্যাথলেটিক্স প্র্যাকটিসের জন্য একজন কোচ আছে যিনি তাকে কনস্ট্যান্ট ফলো আপ করছেন। আপনার কোচ কি আপনাকে কনস্ট্যান্ট ফলো আপ করছেন কিনা, আপনাকে কাজ দিচ্ছেন কিনা, আপনার কাছ থেকে বুঝছেন কিনা। সো ইউ নিড টু জাস্ট পিক দ্য রাইট কোচ। সবার সাথে সবার মিলবে না, ইউ নিড টু পিক দ্য রাইট কোচ। এটাও ভাবার কারণে এই কোচ বাংলাদেশ থেকেই নিতে হবে। আপনি শুনলে অবাক হবেন যে ওয়ার্ল্ড ওয়াইড এখন ধরুন অল্প কিছু ডলারের বিনিময়ে অনলাইন কোচিংও করায়, যে কোচ আপনার সাথে মাসে একবার বসবে করে দিবে। আই পার্সোনালি থিঙ্ক এটাতে কোনো অসুবিধা নেই। মেন্টরের 1 ডিগ্রি এগিয়ে। মেন্টর কেন এগিয়ে? কারণ যিনি মেন্টর হিসেবে আসবেন তিনি ইনফর্মালি অনেক কিছুর ভেতর জড়িত। তো সো আমার সাথে যখন আমার বিপরীতে ছেলেটি বসছে তখন ছেলেটির বসকেও হয়তো আমি চিনি, আমি তার কোম্পানিটার অবস্থা হয়তো জানি, আমি হয়তো জানি তার কোম্পানির কম্পিটিশনে কে আছে, তার কি হবে, ইত্যাদি ইত্যাদি। সো ইনফর্মাল অনেকগুলি ডেটা পয়েন্ট আমার কাছে থাকে। আমি জানি যে ছেলেটি হয়তো কথার কথা কলেজ লেভেলে কি করতো, এটা আমি জানি, যেটা হয়তো কোচের হয়তো দৃষ্টিতে হয়তো সেটা ছিল না, বা অনেক কিছু ওইটা হয়। সো আমি বলবো না যে সেটা খারাপ, দ্যাটস অলসো আ গুড। যদি আমি মেন্টরের না খুঁজে পাই বা মেন্টরের কাছে যেতে অস্বস্তি বোধ করি, আই ক্যান অলওয়েজ গো টু আ কোচ। ইটস এ ভেরি গুড আইডিয়া। ভাই আসলে আলোচনা আরও অনেকক্ষণ চালিয়ে যাওয়া যেত, বাট আমাদের এপিসোডের একটা হচ্ছে টাইম লিমিটেশন আছে। সো আমরা মোটামুটি শেষ দিকে চলে এসেছি, তাও কয়েকটা পয়েন্ট একটু টাচ করব। একটা হচ্ছে যে যারা এখন স্টুডেন্ট আছে কিংবা আর্লি ক্যারিয়ারে আছে, আমাদের বেশিরভাগ অডিয়েন্স হচ্ছে এই ক্যাটাগরির মধ্যে পড়ে। সো ওদের জন্য যদি আমি হচ্ছে জিজ্ঞেস করি যে আপনার লাইফ থেকে, আপনার লার্নিংসগুলো থেকে যে দুটো হচ্ছে ডুজ অ্যান্ড দুটো ডোন্টস, যে এইটা তোমার আসলে খুবই করা উচিত, আমি যদি আমার অতীতে চলে যেতে পারতাম আমি এই সাজেশনই দিতাম যে এইটা করো, আর দুইটা জিনিস হচ্ছে অ্যাবসোলুটলি করা যাবেই না, এরকম হলে আপনি কি বলতেন? মজার প্রশ্ন। দুটা করা যাবে, দুটা করা যাবে না, বা দুটা করা উচিত, যে দুটা করা উচিত না। যেটা করা উচিত না সেটা আগে বলে ফেলি। প্রথম যেটা করা উচিত না সেটা হচ্ছে বাছবিচার করার প্রয়োজন নেই চাকরির ক্ষেত্রে। আমরা চিন্তা করি আহা এই চাকরিটা কি হবে, আহা এইভাবে করবো কিনা, এটা তো পচা জায়গা, ইত্যাদি ইত্যাদি। এত বেশি বাছবিচার করার প্রয়োজন নেই। আমি আইবিএ থেকে পাশ করার 1 মাস আগে, আইবিএতে কোর্স শেষ হওয়ার 1 মাস আগে, ইন্টার্নশিপ তো আরও 6 মাস পরে হয়েছে,
তার আগেই আমার চাকরির অফার এসেছিল, কারণ আমি অত বেশি বাজ বিচার করিনি। এবং সেই সময় আমার স্যার ছিলেন ফারহাত আনোয়ার স্যার, এবং তিনি আমাকে বলেছিলেন যে বিজ্ঞাপনী সংস্থাটাতে তুমি যাও, কারণ তারা আগ্রহ নিয়ে তোমাকে নিচ্ছে। আমি তখন বাজ বিচার করার চেষ্টা করছিলাম, আমি বলছি আমি তো এমএনসিতে যেতে পারি, আমি তো বিদেশি ব্যাংকে যেতে পারি। উনি আমাকে বললেন ও তোমাকে আগ্রহ ভরে নেবে না, যে কোম্পানিটা আগ্রহ ভরে নিচ্ছে সেখানে যাও। আমি আব্বুকে গিয়ে জিজ্ঞেস করলাম, আমার বাবা বললেন প্রথমত কোম্পানি আগ্রহ ভরে তোমাকে নিতে চাচ্ছে, দ্বিতীয়ত হচ্ছে তুমি ক্রিয়েটিভ কাজকর্ম করো, তুমি মাস্টার্সের পরে জীবন নিয়ে বাজি কম খেলতে পারবে, এখন তুমি মাত্র ব্যাচেলার্স শেষ করেছো, জীবন নিয়ে বাজি খেলতে পারবে, ওয়াই ডোন্ট ইউ গো আহেড অ্যান্ড মানে ট্রাই ইট আউট। এবং আবারও বলছি, ইন্টারভিউ শুরুতেও যেটা বললাম, আমি আজকে যে জায়গায় পৌঁছেছি এটার অনেকটা কারণ হচ্ছে ইউনিট্রেন্ডে কাজ শুরু করেছিলাম বলে। কারণ ইউনিট্রেন্ড থেকে আমাকে হোলসিম চিনেছে, আমাকে বার্জার চিনেছে, আমাকে কোক চিনেছে, আমাকে এসসিবি চিনেছে, আমাকে পরবর্তীতে হোলসিমে গিয়েছি সে আমাকে চিনেছে, আমি এমজিএইচে গিয়েছি কোডাকের কারণে আমি এমজিএইচের সাথে ছিলাম, সবাই আমাকে সেখান থেকে চিনেছে। সো আমি বাছবিচার করিনি বলে আই ওয়াজ দ্য ফার্স্ট ওয়ান টু গেট আ ফুল টাইম জব ইন মাই মানে আমাদের ব্যাচে প্রথম যে 3 জন পেয়েছে, এই 3 জন কে কোথায় আছে। আমি আজকে কোথায় আছি সেটা তো সকলেই জানতে পারছেন। আরেকজন আছেন যিনি আজকে আরামকো নামে বিশ্বের সবচেয়ে বড় তেল কোম্পানিতে তিনি উচ্চপদস্থ কর্মকর্তা হিসেবে কাজ করছেন। তিনি শেল, যেটা আরেকটি বড় কোম্পানি, সেই কোম্পানিতেও তিনি এর আগে ছিলেন একটা সার্টেন রিজিয়নের সাপ্লাই চেইন হেড, সেখান থেকে তিনি এখানে এসেছেন, তিনিও ভালো জায়গায় আছেন। আর আরেকজন মহিলা, তিনি ছিলেন নেসলের এইচআর ডিরেক্টর, তিনি ছিলেন ধরুন তিনি ইউনিলিভারে ছিলেন, রেকিতে ছিলেন, বিভিন্ন জায়গা থেকে আজকে তিনি সমস্ত কিছু ছেড়ে ছুড়ে দিয়ে এই বয়সে এসে তিনি মাত্র পিএইচডি কমপ্লিট করে ফেললেন, মাশাল্লাহ। সো কেউ তো আসলে পেছনে থাকেননি। ইস্যুটা হচ্ছে কারণ আমরা আর্লি স্টার্ট করতে পেরেছি। সো ঠিক স্প্রিন্টে বা দৌড়ে যেমন প্রথম স্টার্টিংটা কে সঠিকভাবে দ্রুত একটা লিড নিয়ে নিতে পারছে, দ্যাট উইল ডিফাইন যে সে আগে শেষ করবে কিনা। ঠিক একইভাবে ক্যারিয়ারের শুরুতে শুরু করা দরকার। সো এটা হচ্ছে প্রথম, ডোন্ট ওয়েট ফর সামওয়ান টু স্টার্ট, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে don't leave the job unless you have another appointment letter in your hand. আমরা অনেকেই আজকের জীবনে যাদেরকে দেখতে পাই ভাল লাগছে না, রাতুল ভাইয়াকে আর ভাল লাগছে না, এটা আমাকে বলে নাই, আমার খারাপ লেগেছে, আমি ছেড়ে দিলাম। ডোন্ট ডু দ্যাট। বসকে পছন্দ না হতেই পারে, কোওয়ার্কারের সাথে মনোমালিন্য হতেই পারে। নোবডি ইজ পারফেক্ট ইন দিস ওয়ার্ল্ড, ইভেন দ্য বিগেস্ট কোম্পানিজ আর নট পারফেক্ট। সো এরকম ভাবার কোনো কারণ নাই যে আমি একটা ইমপারফেক্ট কোম্পানি ছেড়ে আরেকটা পারফেক্ট কোম্পানিতে যাব। সো আনলেস অ্যান্ড আনটিল, এবং এরকম ভাবার কোনো কারণ নেই যে আমি ছেড়ে দিলেই চাকরি পেয়ে যাব। সো আনলেস অ্যান্ড আনটিল ইউ হ্যাভ অ্যান অল্টারনেটিভ বেটার অফার লেটার ইন ইয়োর হ্যান্ড, ডু নট রিজাইন। ইফ ইউ রিজাইন অ্যান্ড ইফ ইউ আর ইন আ ট্রানজিশন পিরিয়ড, দিস ওয়ার্ল্ড ইজ প্রিটি স্মল, লোকজন ঠিকই বোঝা যাবে যে আপনার হাতে চাকরি নেই। আপনার হাতে চাকরি না থাকলে আমি আপনাকে নেব না। সো 2টা ডোন্টস গেল, 2টা ডুজ। ফার্স্ট ডু হচ্ছে কমিউনিকেশনটাকে আর্টিকুলেট করা দরকার। সো অনেকে সুন্দর করে কমিউনিকেট করতে পারে, নাইস অ্যাকসেন্ট ইংলিশ বলে ভালো করে সব তৈরি করে দিবে, এরকম হতে পারে ফাটাফাটি প্রেজেন্টেশন করছে, কিন্তু প্রেজেন্টেশনটা ইজ নট মিনিং এনিথিং। সো আর্টিকুলেশন, কমিউনিকেশনে আর্টিকুলেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট। এবং এই আর্টিকুলেশনের জন্যেই কিন্তু বাংলাদেশিরা অনেক কিছু বোঝার পরেও বিশ্ববাজারে গিয়ে আমরা মার খাই, আমাদের চেয়ে ভারতবর্ষের অন্যান্য জায়গার মানুষজন এগিয়ে যায়, জাস্ট বিকজ অফ আর্টিকুলেশন। সো কমিউনিকেশন অ্যান্ড প্রেজেন্টেশন, সবাই বলবে প্রেজেন্টেশন শেখেন, কমিউনিকেশন শেখেন, আমি বলবো না, প্রেজেন্টেশন কমিউনিকেশন হচ্ছে হাইজিন ফ্যাক্টর, এটা শিখতেই হবে। এটার পরে হচ্ছে গিয়ে আর্টিকুলেশন। আপনি শ্রোতার কোন জায়গাটাকে হিট করবেন, প্রথম 3 থেকে 7 সেকেন্ডের ভিতর তার অ্যাটেনশন গ্র্যাব করতে পারবেন কিনা, এবং মোস্ট ইম্পর্টেন্টলি তাকে প্রেজেন্টেশন না দিয়ে একটা গল্প বলতে পারবেন কিনা, এগুলো হচ্ছে আর্টিকুলেশন। সো এটা বোঝার চেষ্টা করেন। সো দ্যাটস আ ডু, আপনি করবেন। সেকেন্ডলি, ডিসপ্যাশনেটলি নাম্বার দেখে অবজেক্টিভ অ্যানালাইসিস করে ডিসিশন নিতে হবে। সো ডিসিশন মেকিং হ্যাজ টু বি বেসড অন অবজেক্টিভ অ্যানালিটিক্স। এখন প্রশ্ন করবেন যে জিশান ভাই সবাই তো অ্যানালিটিক্স বুঝে না, আমি কি তাহলে পাওয়ার বিআই শিখবো? না, এত কিছু লাগবে না। আপনি সাধারণ এক্সেল দেখলেও বুঝবেন, একটা সাধারণ টেবিল দেখলেও বুঝবেন, বাট ডু নট কাম আপ উইথ আমরা হিউজ ডিফারেন্স করেছি। টেল মি হোয়াট পার্সেন্টেজ অফ ডিফারেন্স হয়েছে। হিউজ ইজ আ ভেগ ওয়ার্ড। 46%
ইজ আ স্পেসিফিক ওয়ার্ড। আমরা ব্যাপক হচ্ছে, ব্যাপক ইজ আ ভেগ ওয়ার্ড। গত বছরের তুলনায় এই বছর 17% গ্রোথ হয়েছে ইজ আ স্পেসিফিক ওয়ার্ড। আমার এখানে তো বহু লোক এটা নিয়েছে, বহু ইজ আ ভেগ ওয়ার্ড। আমার এখানে গত বছরের তুলনায় এই বছর 1067 জন বেশি কাস্টমার এটা গ্রহণ করেছে, ইজ আ স্পেসিফিক ওয়ার্ড। সো ট্রাই টু, অ্যান্ড বেসড অন দ্যাট ইউ টেক দ্য জাজমেন্ট কল। ডোন্ট টেক দ্য জাজমেন্ট কল জাস্ট বিকজ ইউ থট ইউ নো ইট। এটা আমরা ঘন ঘন এটা করি যে আমি অনেক কিছু জেনে গেছি, বুঝে গেছি, না, ডোন্ট ডু দ্যাট। সো এই দুটা শিখতে হবে। ডু take your decision based on analytics, is the second one. And the first one is do articulate your presentation or communication. থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। প্রিয় দর্শক, যারা আজকের আলোচনাটা শুনলেন, আশা করব যে এখান থেকে আমরা সবাই নিজের মতো করে কিছু না কিছু নিতে পারবো। অ্যান্ড আমরা কী নিতে পারলাম সেটা যদি আমাদের সাথে শেয়ার করেন তাহলে আমরা খুবই খুশি হব। আপনাদেরকে অনেক ধন্যবাদ আজকের এপিসোডটা দেখার জন্য, এবং ভাইয়াকে তো অবশ্যই ধন্যবাদ, ভাইয়ার ব্যস্ত স্কেজুলের মধ্যে থেকে আমাদের জন্য এই সময়টা বের করেছেন। ইনশাল্লাহ ভাইয়া, প্যারেন্টিং নিয়ে হচ্ছে আমরা সামনে আরও বেশ কিছু আয়োজন করতে চাচ্ছি, তো আমরা খুবই খুশি হব যদি তার মধ্যে আপনি কিছুটা হলেও আমাদেরকে একটু সময় দিতে পারেন। আমি অত্যন্ত কৃতজ্ঞ। আমার কাছে আজকের গল্প এবং আড্ডাটা খুব ভালো লেগেছে। আমি অবশ্যই প্যারেন্টিং না, অন্যান্য যে কোনো কিছু নিয়েও আমি এসে কথা বলতে রাজি আছি। আর আপনার মাধ্যমে দর্শকদেরকে যেটা বলতে পারি যে তারা যদি কখনো মনে করে আপনার মাধ্যমে, অন্য রকমের মাধ্যমে, কিংবা সরাসরি আমার সোশ্যাল হ্যান্ডেলে যে কোনো জায়গা থেকে যে কোনো কিছু নিয়ে যদি কখনো জানতে চায়, মোস্ট ওয়েলকাম। আমার কাছে মনে হয় আমাদের এই পর্যায়ে আসার পরে যদি আমরা একটা দুটা মানুষেরও স্বপ্ন পূরণে একটু সাথে থাকতে পারি, এর চেয়ে বড় পাওয়া কিছু হবে না। অনেক ধন্যবাদ ভাইয়া, অনেক ধন্যবাদ। সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে আজকে আমরা বিদায় নিয়ে নিচ্ছি। আসসালামু আলাইকুম।